টি উইথ দ্য পাবলিশার, কিন্তু টি নাই। সমস্যা হচ্ছে এখানে আয়োজক যারা, ওরা মনে হয় চায়ের কথা ভুলে গেছে। তো প্রথমেই আমি বলবো যে আসলে একটু চায়ের আয়োজন থাকা উচিত। আপনারা চায়ের কথা বলে মানুষজনরে পানিও দিচ্ছেন না। আচ্ছা, যাকগে, এরকমের আসলে এটা আসলে আড্ডা হয় না। আড্ডাটা তো আসলে যারা সবার কাছে মাইক্রোফোন থাকা উচিত, তা আমার কাছে মাইক্রোফোন থাকবে আর আপনাদের কাছে মাইক্রোফোন থাকবে না, ওইভাবে আসলে এটাকে আড্ডা বলা ঠিক না। এটা অনেকটা আমার কাছে মনে হয় যে প্রশ্নোত্তর পর্বের মতন হয়ে যাচ্ছে। তো তারপরেও আমি বলি যে আপনারা যদি কিছু জানতে চান, যদি মনে হয় যে 25 বছর ঐতিহ্য কিছু অর্জন করেছে, ঐতিহ্যের পথ চলাকে যারা দেখেছেন তারা প্রশ্ন করতে পারেন। ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও কথা হতে পারে, এবং আপনাদের লেখালেখি নিয়েও যদি আমার অভিজ্ঞতা আপনাদের কোনো কাজে লাগে মনে করেন, আমার সাথে কথা বলতে পারেন। আমি যতটুকু সম্ভব আপনাদের সঙ্গে ইন্টারেক্ট করব আশা করছি। ধন্যবাদ সবাইকে। আর কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, অথবা আমি আরও কিছু বলতে পারি। বলি তাহলে। একটা হচ্ছে ঐতিহ্যের যাত্রা শুরু আমরা 2000 সালে বলি, কিন্তু কাজ শুরু করেছিলাম আমি যদি বলি যে আমি 99 সাল বা 98 সালের শেষের দিকে। তো আমি বাংলা বাজারে যেতে হতো একটা সময়, আমি অন্য ব্যবসা করতাম বাংলা বাজারে। এটার বেশ কিছু প্রকাশনা প্রতিষ্ঠান আমার ক্লায়েন্ট ছিল, তাদের ওখানে যেতে হতো, এবং আমার আড্ডাটা জমতো। ওই সময়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির একটি প্রকাশনা ছিল, জাতীয় সাহিত্য প্রকাশন। ওইখানে আমি মূলত কমরেডদের সাথে আড্ডা দিয়ে বড় হয়েছি এখানে, কিন্তু আড্ডা দিতে দিতে আসলে কমরেডদের থেকে হয়তো তেমন কিছু পাই নাই, আমি আমার মতনই আছি। তো এর মধ্যেও যা পেয়েছি সেটা হচ্ছে যে পড়ার প্রতি আগ্রহ। যেরকম ছোটবেলা থেকে আমার মাকে অনেক পড়তে দেখেছি, এবং প্রচুর বই বাসায় ছিল। আপনারা গরিবের মেয়ে থেকে শুরু করে শ্রীকান্ত থেকে দত্তা যা ছিল, তো ওই সময়ের জন্য অ্যাভেলেবেল। আর আমার পড়াশোনার হাতে খড়ি আমি বলবো যে সেবা প্রকাশনীর বই ভাড়া নিয়ে। আপনারা হয়তো এখানে যারা আছেন তারা পেয়েছেন কিনা জানি না, আমরা 2 টাকা দিতাম, জমা রাখতো, আর আমাদেরকে আমরা 25 পয়সা, 50 পয়সা, ইভেন 35 পয়সা হিসেব করেও কোনো সময় বার্গেনিং করে আমরা বই ভাড়া নিয়ে এসে পড়তাম। কিশোর ক্লাসিক, ওয়েস্টার্ন, যা যা বই সেবা প্রকাশনীর ছিল, উইদাউট কুয়াশা, মানে এটা বাসায় আনা যেত না ওই সময়ের জন্য। তো এইভাবেই চলছিল। তো 98 শেষের দিকেই আমি বলবো যে মনে হলো যে প্রকাশনাটায় আমি আসতে পারি, এবং যেটা হচ্ছিল যে আমি যেই ব্যবসাটা করতাম সেটা হচ্ছে ইম্পোর্ট নির্ভর, বাইরে থেকে আনতাম, প্রোডাক্ট এনে সেল করতাম। তো অনেক অল্প বয়সেই শুরু করেছিলাম। তো ওইটাই মনে হলো যে নিজের মতন করে কিছু করা যায়, বা আমার মতন কিছু করতে পারি। এবং অনেক প্রকাশনায় যেহেতু বসে আবার মনেও হতো যে একদম গদ বাঁধা কাজ করছে। তো ওখান থেকেই নিয়ত নেই যে আসবো। তো 99 সালেই আমি প্রথম ট্রেড লাইসেন্স করি, কিছু দোকান নেই বাংলা বাজারে। 2000 সালের বইমেলাকে আমরা বলি যাত্রা শুরু, আমার 21শে বইমেলা। এবং ওই বইমেলায় মোটামুটি আমার যা মনে হয়, কয়েকদিন আগে আমাদের একটা পোস্টে সৈয়দ ইকবাল ভাই, আর্টিস্ট যিনি, কভার ডিজাইনার, এখন কানাডায় আছেন, উনি একটা মন্তব্য করেছেন, এটা পড়ে আমিও স্মৃতিকাতর হয়েছি যে 2000 সালেই ঐতিহ্য আমার মনে হয় জানাতে পেরেছিল যে আমরা আসছি, এবং ওই আশাটাই আজকে শেষ পর্যন্ত, এই 25 বছর পর্যন্ত আমার আশা সহজই হয়েছে আমি বলবো। আবার একদম সহজ এটা না, মানে চড়াই উতরাই পেরিয়ে এই জায়গায় আসতে পেরেছি। আপনাদেরকে ধন্যবাদ যে আপনারা এই আমার মতন নগণ্য একজন মানুষের সাথে আড্ডার কথা বলে আপনাদেরকে এনে এখানে বসিয়ে রেখেছে আমাদের টিম, এবং আমি কৃতজ্ঞ যে আপনারা এই ঠান্ডার মধ্যেও খোলা আকাশের নিচে বসে আছেন, এবং আমি আনন্দিত যে এরকম মানুষদের সাথে বসার আল্লাহ আমাকে সৌভাগ্য দিয়েছে। কেউ কোনো প্রশ্ন করলে করতে পারে। আগেই জানিয়ে রেখেছেন যে আমি প্রশ্ন করব। ধন্যবাদ। প্রথমেই অভিনন্দন ঐতিহ্য পরিবারকে, আপনাকে এবং আপনার ঐতিহ্য যে 25 বছরের যে জার্নি, সেই জার্নির জন্য। আমাদের দেশের যে সার্বিক পরিস্থিতি, সেই ক্ষেত্রে পুস্তক প্রকাশনা একটা প্রতিষ্ঠান দীর্ঘ 25 বছর যাত্রা অব্যাহত রাখবে এবং রেখেছে, এবং সফলতার সাথে, এটা একটা বিরল ঘটনাই বলা যায়।
আপনাকে আমি দুটো প্রশ্ন করবো, তবে একটা প্রশ্ন আমি শেষে করবো, কারণ সেই প্রশ্নটা আজকের যে অনুষ্ঠানের যে মেজাজ, সেই মেজাজের সাথে একটু ভিন্ন। প্রথম প্রশ্নটা একদম সরাসরি করি, সেটা হচ্ছে যে আমরা যারা লেখক লিখি, আমরা তো আবেগ থেকে লিখি বা চিন্তা থেকে লিখি বা যে যেখান থেকে লিখি, কিন্তু লেখাটাকে পাণ্ডুলিপিতে নিয়ে আসা, যেটা প্রকাশক এক্সপেক্ট করেন। প্রকাশক তো পাণ্ডুলিপি নেন, লেখা নেন না। তো লেখকদেরকে লেখাটাকে পাণ্ডুলিপি পর্যন্ত নিয়ে আসার যে প্রক্রিয়াটা, বা একজন পেশাদার প্রকাশক হিসাবে আপনি লেখকের কাছ থেকে কি ধরনের পাণ্ডুলিপি প্রত্যাশা করেন, এইটার আপনার কাছ থেকে একটা পরামর্শ বা আপনার মতামত বা আলোচনাটা একটু শুনতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। না, পাণ্ডুলিপি ডেফিনেটলি যেটা হয় যে একজন প্রকাশক হিসেবে তো একটু গোছানো পাণ্ডুলিপি আমরা খুঁজি। মানে যেটা হয় যে আমাদের এখানে অনেকেই আছেন যারা আমার প্রতিষ্ঠানের, এবং যারা ওনারাও মার্ক করেন যে কোনো কোনো লেখক হচ্ছে যে ধরেন 5টা প্রবন্ধ দিয়ে বলবে যে আরো 2টা একটু পরে দিচ্ছি। তো আবার কেউ হচ্ছে যে পাণ্ডুলিপি পূর্ণ না করে অর্ধেক পাণ্ডুলিপি পাঠিয়ে বলে নাইম ভাই কম্পোজটা হয়ে যাক, বাকিটুকু পাঠাচ্ছি। এটা খুব ডিস্টার্বিং, মানে আমরা আসলেই এটা খুব সমস্যা হয়। এবং যেটা হয়েছে যে বাংলাদেশের বেশিরভাগ লেখকই আসলে এখনো ফেব্রুয়ারি থেকে মাথাটা ঝেড়ে ফেলে দিতে পারেনি। এটার জন্য আমরা দায়ী, মানে প্রকাশকরাই দায়ী, বা আমাদের ব্যবসায়িক যেই অবস্থান বা আমাদের যেই ব্যবসায়িক এখনকার পরিস্থিতি, এতে অ্যাজ এ ব্যবসায়ী সে চিন্তা করে কি যে আমি 1 তারিখে যদি কোনো পুঁজি খাটাই ব্যবসায়, কত দ্রুত সেখান থেকে আমরা রিটার্ন পাই। তো ওই অভ্যস্ততা থেকে বাংলাদেশের প্রকাশনা শিল্পের সবার মধ্যেই চলে আসছে যে আমরা ফেব্রুয়ারি কেন্দ্রিক বই প্রকাশ করি। এবং এটা একটা আমার কাছে মনে হয় যে এই কারণে দেখবেন যে সব প্রকাশনারই, আমি বলবো হাতে গোনা কিছু প্রকাশনা বাদে, যে বইয়ের শেষ পর্যন্ত যে বইটা আসলে একদমই মানোত্তীর্ণ এটা বলা যায় না। হয়তো কোনো জায়গায় মেকআপের সমস্যা আছে, কোনো জায়গায় বানানের সমস্যা আছে। এটা হচ্ছে অগোছালো পাণ্ডুলিপি এবং ফেব্রুয়ারিকে কেন্দ্র করে প্রকাশনাটা গড়ে ওঠার কারণে হয়েছে। আপনি একটু চিন্তা করেন যে বাংলাদেশের শতকরা 90% বই প্রকাশ হয় হচ্ছে ফেব্রুয়ারি মাসে। তার মানে তার যদি 3 মাস আগ থেকেও কাজ ধরেন, যে কাজ করা শুরু হয়েছে, যেটা হয় না, কারণ ডিসেম্বরে অনেক মানুষের চিন্তা হয় যে এই বছর একটা বই বের করব, জানুয়ারি মাসে এসে পাণ্ডুলিপি পাঠিয়ে বলে যে নাইম ভাই দেখেন না ফেব্রুয়ারিতে করা যায় কিনা, বা অন্য প্রকাশনাকে বলে। তো এটা আসলে খুব দুরূহ কাজ হয়ে যায়। এবং আপনি চিন্তা করেন যে 4 মাসের মধ্যে একটা প্রকাশনা শিল্প তো না, একটা কুটির শিল্প। তো প্রকাশনার এই জায়গায় 4 মাসের মধ্যে 90% বই তৈরি করতে হয়। তো ওখানে এই কারণে যেটা হয়েছে যে মানুষ একদম মানে 100% মান উত্তীর্ণ বই কিন্তু আমরা দেখতে পাই না, খুবই কম পাই। তো আমার কাছে যেটা মনে হয় যে মানে পাণ্ডুলিপি যারা তৈরি করবে, অর্থাৎ লেখকরা একটু আগে থেকে চিন্তা করা উচিত। আর আরেকটা বিষয় হচ্ছে আমার কাছে যেটা মনে হয় যে অনেকেই, মানে আমার মনে হয় এই মুহূর্তে ঐতিহ্যের মেলে অন্তত 700-800 মেইল আছে, যেগুলো হচ্ছে যে আমি একটা গল্প প্রকাশ করতে চাই, মানে কথার ল্যাঙ্গুয়েজ দেখে আমি বুঝি যে না এ তো লেখক না, গল্প প্রকাশ করবে কোথা থেকে, মানে এটা পত্রিকা না আসলে। তো এরকমের ধরেন প্রচুর মেইল আসে এবং প্রচুর পাণ্ডুলিপি আসে, যেটা হচ্ছে আসলে আমার কাছে মনে হয় যে তারা শখের ছলেই লিখতে চাচ্ছে না, সেখানে যে অবস্থান নিব বা আমি লেখক হয়ে উঠবো বা আমি কবি হয়ে উঠবো, সেই প্রিপারেশনটা নাই। এবং সেই প্রিপারেশনটা নাই আরও বোঝা যায় তার পড়াশোনাটা নাই। পড়াশোনাটা নেই এভাবে বুঝি যে সে একটা চিঠি লিখছে হয়তো আমাদেরকে, চিঠির ভাষা বা চিঠিটা শুরু দেখলেই বোঝা যায় যে না ভাই আপনি লেখক হতে আসার দরকার নেই, আপনি আবেগের ছলে কবিতা লিখেছেন, সেই কবিতাটা কবিতা হচ্ছে কিনা সেটা দেখার ইচ্ছাটাও আমাদের চলে যায়। তো আমি যেটা মানে আমার ক্ষেত্রে যেটা হয়েছে যে আমি 2000 সালে যখন যাত্রা শুরু করি, আমি ওই সময় সাহিত্য পাতাগুলো প্রচুর দেখতাম আর কি, যে কারা লিখছে। যেটা ধরে নেন 2010, 11, 12 সালের দিকে এসে সেটা পরিবর্তন হয়ে গেল। হয়ে যাওয়ার কারণটা হচ্ছে কিছু গোষ্ঠীবদ্ধতা, অর্থাৎ একটা পত্রিকায় একটা গ্রুপই লেখে, আরেকটা পত্রিকায় আরেকটা গ্রুপই লেখে, কিন্তু ওইখানে কোনো বৈচিত্র্য থাকে না বেশিরভাগ ক্ষেত্রেই। এটাই যেটা হলো যে তারপর আমি আমার মানে শুরুর দিকে আমি প্রতিটা বাংলাদেশের দৈনিক পত্রিকা সাহিত্য পাতা যেদিন বের হতো সেটা আমি রাখতাম বাসায়, সেটা রাখা আস্তে আস্তে বন্ধ করলাম। এরপর যেটা হলো যে সোশ্যাল মিডিয়া একটা বড় অবদান রাখে, কিন্তু সোশ্যাল মিডিয়া আসলে ওই লাভ আর লাইক রিয়েক্ট দিয়ে কখনো সাহিত্যের বিচার করা যায় না।
তা আমার কাছে যেটা মনে হয়েছে যে লেখকদের আসলে লেখক হওয়ার জন্য যেটা সেটা নিজের আসলে আমার কাছে তার আগে পাঠক হওয়া জরুরি। ওই পাঠক হলে পরেই আসলে লেখক হওয়া যায় যদি সে লেখক হতে চায়। আরেকটা যে ভাই বোন রাইটার, সেটা তো আমরা দেখি রবীন্দ্রনাথ বা নজরুল বা ফরুক বা আল মাহমুদের ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে ওনারা পড়াশোনার দরকার ছিল না, ওনারা যা লিখতো তাই আমাদের জন্য ভালো হতো বা ভালো পেতাম আমরা। তো আমার কাছে মনে হয় প্রস্তুতিটা আসলে পড়া দিয়ে করা উচিত এবং একটা গোছানো পাণ্ডুলিপি, এডিটেড পাণ্ডুলিপি প্রকাশককে পাঠানো উচিত এবং এতে যেটা হয় যে প্রকাশকের আগ্রহটা বেড়ে যাওয়া উচিত। ধন্যবাদ আপনাকে, আমার মনে হয় বলতে পেরেছি কিছুটা। ধন্যবাদ আরিফুর রহমান নায়েক। আসলে আমাদের এখানে যে মানে পাণ্ডুলিপি জমা দেওয়ার যে প্রফেশনালিজমটা, এটা এখন এসে গড়ে ওঠেনি, হয়তো আস্তে আস্তে গড়ে উঠবে আমরা আশা করি। এখন প্রশ্ন করবে আমাদের কবি জুন্নুর রায়। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। ঐতিহ্য প্রদর্শনের প্রতি বছর এটা প্রদর্শনের শিল্পের জন্য আনন্দঘন একটা ব্যাপার এবং সেই উপলক্ষে যে আয়োজন হলো তাও খুব শিল্প সাহিত্য সমৃদ্ধ একটা আয়োজন। সব মিলিয়ে ঐতিহ্য থেকে আমাদের কৃতজ্ঞতা এত পাঠক। আমি আজকে নাইম ভাইকে পেলাম, নাইম ভাইকে এত সহজে পাওয়া যায় না, পেলাম। আমার মনে হলো যে আমারও অনেক লেখকদের সাথে কাজ করার সুযোগ হয় আপনার কারণে। আমি দেখেছি যে অনেক লেখকেরই যাদের বয়স 50-এর নিচে, অনেকের প্রথম বই ঐতিহ্য থেকে প্রকাশিত। তো কোনো এক সময় আমি দেখলাম যে 200 বই ঐতিহ্য, তরুণদের 200 বই, মানে প্রথম বই প্রকাশিত হয়েছে 200 জনের ঐতিহ্য থেকে। এটা আমার কাছে খুব অদ্ভুত লাগলো যে এটা সম্ভব একটা প্রদর্শনী এইভাবে এতগুলো তরুণদের লেখকদের জায়গা করে দেওয়া। আমি জানতে চাইবো যে এটা কি এই কারণে যে নাইম ভাই কখনো পাণ্ডুলিপি নিয়ে গেছে, রিজেক্ট হয়েছে, যে তরুণ বলে যার লেখা কেউ কিনবে না বলে এই জন্য সে তরুণদেরকে স্পেস দিচ্ছে, না অন্য কোনো কারণ আছে? এটা একটু জানতে চাইবো। না, আমার কোনো জুনিয়র ভাই ধন্যবাদ। আমার লেখালেখির অভ্যাস নেই, মানে পড়ার অভ্যাস ছিল এবং আমি ওই যে যেটা বললাম যে যখন আড্ডা দেওয়ার সুযোগ হতো প্রকাশক হওয়ার আগে, তখন আসলে মানে আমি তখন সেবা প্রকাশনী বা অর্থাৎ আমরা ফিকশন থেকে আমি বের হয়ে গেছি, আমি আসলে নন ফিকশনের পাঠক হয়ে গেছি ততদিনে। তো ওটা একটা বড় কারণ ছিল আমার প্রকাশনায় আসার। আর আপনি যে প্রশ্ন করেছেন যে তরুণদের ক্ষেত্রে, এটার একটা মজার অভিজ্ঞতা বলি। আমরা ব্যক্তির নাম উল্লেখ না করি, একজন বেশ নামকরা কবি। আমি যখন প্রথম প্রকাশনায় আসি তখন আমি যেটা করলাম যে আমি যেহেতু ফিজিক্সের স্টুডেন্ট, বই পড়েছি, কিন্তু আমি লেখকদেরকে আরও বেশি চেনা উচিত। আমি নীলক্ষেতে ঘুরে ঘুরে লেখক ডিরেক্টরি অর্থাৎ লেখকদের তালিকা আছে যেসব জায়গায়, ওইসব বই কালেক্ট করেছিলাম পুরনো। ওখান থেকে দেখতাম কে পুরস্কার পেয়েছে, কে পায়নি, এরকম করে অনেক কিছু দেখার সুযোগ হয়েছিল। ওই সময় একজন এখনো নাম করা কবি, জীবিত কবি একজনের কাছে পাণ্ডুলিপি নিতে যাই। উনি যাওয়ার পরে আমাকে বলে যে তুমি আমাকে কত টাকা দিবা? তা আমি তো একটু ভেবাচাকা খেয়ে গেলাম, আচ্ছা ঠিক আছে, একটা টাকার অ্যামাউন্ট বললাম। যে না না, আমার বই তো লাখখানেক কপি বিক্রি হয়, কবিতার বই। হ্যাঁ, আমি তো একটু কনফিউজ, মানে আমি যেটা হয়েছে যে 2000 সালে যখন আমি প্রকাশনায় আসি, তখন ওই সময় আমি মুক্তধারার ম্যানেজার ছিল বিপ্লব শাহ, তাকে আমার ম্যানেজার করে নিয়ে আসি। এতে যেটা হয়েছে যে আমার জানাটা অনেক সহজ হয়েছিল, যে কারণ মুক্তধারার জার্নিটা তো সেই 71-এর আগের থেকে, তো সেখান থেকে 2000 সাল পর্যন্ত উনি যেহেতু ছিল ওই জায়গায়, তো ওইটা আমার জন্য অনেক সহজ হয়ে গিয়েছিল যে কেমন বই ছাপতে হবে বা কতটুকু ছাপা উচিত। সেটারও একটা মজার অভিজ্ঞতা আছে, সেটা আমি পরে যদি প্রশ্নের মধ্যে দিয়ে আসে আমি বলবো। তো ওই কবিকে শেষ পর্যন্ত আমি একটা কবিতার বই নিলাম এবং পড়লাম। বইটার নাম উল্লেখ না করি, বইটার মূল্য ছিল 40 টাকা। তো বইমেলায় এসে সেটা 25% ছাড়ে আমরা বিক্রি করি, 32 টাকা আসে, আমি 30 টাকা করে বিক্রি করি। এবং উনি দেখলাম যে একদিন আমাদের স্টলে এসে বসলো, প্রচুর মিডিয়ার লোকজন আসলো। দিন শেষে আমার এখনো মনে আছে যে ওনার 1100 কত টাকার বই বিক্রি হলো আর আমার বিক্রি হলো 3600 টাকার বই বইমেলায়, প্রথম বইমেলার অভিজ্ঞতা বলছি। তা আমার মাথায় ঢুকলো যে তাহলে আমার লাভটা কি, আমি যদি বই বিক্রি না করতে পারি।
তো ওই যে মাথায় ঢুকলো যে এরপরে তো আরো মানে বাংলাদেশের যেটা হচ্ছে আল মাহমুদ, শামসুর রহমান ভাই, তারপর নীলমন্দু গুণ, মোটামুটি প্রমিনেন্ট কবিদের বই আমার প্রকাশ করা হয়েছে। তো তখন আমি দেখলাম যে ওনাদের যে বইয়ের বিক্রি আর আমি একজন তরুণের বই যখন বের করি তখনও তাদের বিক্রি দেখি প্রায় কাছাকাছি। অর্থাৎ ধরলাম আমার মনে আছে 2004 সালের ঘটনা, বাংলাদেশের প্রথম আমি ওই সময়টা একটা বইরই সম্পর্ক ছিল আল মাহমুদ আর শামসুর রহমান ভাইয়ের মধ্যে, দুইজনের একসঙ্গে আমি বই প্রকাশ করলাম, কবিতার বই, নতুন বই, এবং সেটা একটা বড় পোস্টার করলাম আমরা, ওনাদেরই একটা ছবি নাসির আলী মামুন ভাইয়ের তোলা, ওটা দিয়ে বাংলাদেশের সবকটা জাতীয় দৈনিকে আমার মনে আছে, যুগান্তর ওই সময় মানে বিক্রির দিক দিয়ে অনেক আগানো, প্রথম আলো এসেছে, তাদেরকে ছাড়িয়ে যাচ্ছে, জনকণ্ঠের বিক্রি ভালো, মোটামুটি সবাই শেষ পৃষ্ঠায় ওই ছবি দিয়ে নিউজ করলো যে একসঙ্গে দুই সেরা কবির কবিতার বই ঐতিহ্য এনেছে। ওই বছরই আমার কাছে যা মনে আছে যে একজনের 176 কপি বই বিক্রি করেছিলাম, একজনের 156 কপি বই বিক্রি করেছিলাম। এই অভিজ্ঞতাগুলো কিন্তু আমাকে কাজে লাগিয়েছে যে তরুণদের প্রতি আকর্ষণ তৈরি করতে, যে না আমি তাহলে ওনাদের তো প্রকাশক আছে অনেক, মানে অর্থাৎ প্রকাশকরা যে ওনাদের কাছে ধর্ণা দেয়, তা আমি তাদের বই করি যারা আমার কাছে আসে তাদের বই। তো ওই উদ্দেশ্যে, আর আপনি জুনু ভাই বললেন 200 বই, আমরা আসলে 300-র উপর নতুন লেখকের যাদের প্রথম বই ঐতিহ্য থেকে বের হয়েছে এরকমের প্রকাশনা ঐতিহ্যে আছে। এবং এখনো তরুণরা যারা আসে, অনেকে তার দ্বিতীয় বই করেছে এবং এসে বলেছে যে আমার অফিসের সামনে দিয়ে ঘুরে যেত, ভয়ে ঢুকতো না। অনেকে বলেছে যে নাইম ভাই আপনি এত সহজ, মানে ইজি গোয়িং, আপনি এটা জানলে পরে আগে আসতাম। তা আমি আসলে তরুণদের ক্ষেত্রে আমার আসলে ওই আগ্রহটা অনেক প্রচুর আগ্রহ ছিল, এবং ওই অভিজ্ঞতাগুলোকেই আমাকে তরুণদের প্রতি আকর্ষণ তৈরি করেছে, এবং আমি মনে করি যে তরুণরাদের একটা বড় প্ল্যাটফর্ম ঐতিহ্য। ধন্যবাদ আপনাকে। প্রথমত হচ্ছে যে আপনার প্রশ্নের মধ্যেই কয়েকটা জিনিস আসছে, একটা হচ্ছে যে তরুণরা আসছে এসে আবার চলে যাচ্ছে, তো এই চলে যাচ্ছে কেন, মানে এইটা হচ্ছে যে এটা দিয়ে আপনি বুঝবেন যে এটা আসলে যদি আপনি যে কোনো বিজনেসই আপনি আসলে আমরা এইভাবে প্রকাশনাটা আসলে জাতির মননের সাথে যুক্ত। তো এই ব্যবসাটাই যেটা হয়েছে যে মানুষ কেউ আসছে হচ্ছে শখের বশে, কেউ আসছে গ্ল্যামারের কারণে, যে না আমি এখানে গেলে মিডিয়ার লোকজন অনেকের সাথে আমার ইন্টারাকশন হয়, কেউ আসছে যে আক্ষরিক অর্থেই সে চায় যে এখানে অবস্থান নিতে। তো আমার কিন্তু জায়গাটা ছিল যে আমি এখানে অবস্থান নিতে আসবো এবং আমি এখানে টিকে থাকবো, মানে কি আমার সত্যি কথা বলতে আমার এখনকারও মানে চিন্তাটা হচ্ছে যে আমি 2 বাংলার সেরা প্রকাশক হতে চাই। হ্যাঁ, তো এইটা যেরকমের একটা লক্ষ্য উদ্দেশ্য স্থির করে আমি শুরু করেছিলাম, এবং এখনও আমি এটুকু বলতে পারি যে আমার লক্ষ্য থেকে আমি কখনো বিচ্যুত হই নাই। এবং আপনি যদি দেখেন যে 25 বছরের এই জার্নিতে কিন্তু আমরাও স্ট্রাগল করেছি, কিন্তু আমরা চেষ্টা করেছি যে কিভাবে সেখান থেকে বের হয়ে আসতে পারা যায়। এটাই আরেকটা জায়গা হচ্ছে লেখকদের অভিযোগ। আপনি খেয়াল করে দেখেন যে বাংলাদেশের অনেক লেখকই প্রকাশকদের প্রতি অভিযোগ করে নিজেরা প্রকাশনা খুলেছিলেন, এবং আমি এরকম উদাহরণ দিতে পারি, ভুরি উদাহরণ আছে। নির্মলেন্দু গুন্দা ছিল, তারপর সমুদ্রগুপ্ত ছিল, তারপর আমাদের মনির হাসান সাবের ভাই, ঠিক আছে ওটা উনি ভালো করছেন। তো এইটা আসলে না শেষ নাই এই কারণে বাংলাদেশের প্রকাশনা জগতে হাতে গোনা 20 জন লেখকের বাইরে কারো বই 1000-এর উপর বিক্রি হয় না, এটা বাস্তবতা। এবং এই বাস্তবতাটা মেনেই সবাই প্রকাশনায় আছে। এখন আপনি বলবেন তাহলে আপনারা কেন আছেন? আমরা আসলে টিকে গেছি আমাদের কিছু কাজের জন্য। আমি বলবো আমরা যেই সময় রবীন্দ্র রচনাবলী প্রকাশের উদ্যোগ নেই বাংলাদেশে, সেটা ছিল 2004 সাল, এবং আমরা 18 খণ্ডের রবীন্দ্র রচনাবলী কিন্তু বাংলাদেশে আমরাই প্রথম, আমি বলবো যে প্রি অর্ডারে সাকসেসফুলি সেটা সম্পন্ন করি। অর্থাৎ আমরা পত্রিকায় তখন বিজ্ঞাপন দেই যে 18 খণ্ড রবীন্দ্র রচনাবলী আমরা 1800 টাকায় দিব, যারা এখন 1000 টাকা করে দিবে। এবং আমার এখনো মনে আছে যে আমরা এই 1643 জনের বুকিং পেয়েছিলাম। কিন্তু এখন আপনি বলেন তো যে এখন আপনি যদি আমি রবীন্দ্র রচনাবলী তারপরে যখন 30 খণ্ড করলাম এবং 30 খণ্ডের যখন প্রি অর্ডারের ঘোষণা দিলাম,
14,000 টাকায় রচনা, সরি 12,000 টাকা আমরা রচনা বলে দেবো, এখন 5,000 টাকা দিতে হবে। আমরা কিন্তু 200 জনও পার হতে পারিনি। তো এইগুলো হয়েছে কি যে পুরোটাই আসলে সামাজিক অর্থনৈতিক প্রেক্ষাপটের উপর নির্ভর করে। ওই সময়টায় কাগজের যেই মূল্য ছিল, অর্থাৎ আমরা যত টাকায় একটা বই ছেপে বিক্রি করতে পারতাম, এখন সেটার সুযোগ নেই। এবং সেটা বাড়তে বাড়তে এমন একটা পর্যায়ে এসেছে যে বাইন্ডিং এবং ছাপা এবং কাগজের যেই কস্টিং, সেটা হচ্ছে যে এমন পর্যায়ে আসছে যে এটা করে আসলে একটা বইয়ের যেই মূল্য হওয়া উচিত সেটার চেয়ে অনেক বেশি মূল্য আসলে মূল্যায়িত করতে হচ্ছে, যেটা হওয়া উচিত। সেটা আমার নিজের ক্ষেত্রেও আমি যখন আমার প্রকাশনার বইও দেখি, আমার নিজেরই মনে হয় যে আরও কম রাখা গেলে ভালো হতো। এর কারণটা কি? কারণটা হচ্ছে প্রিন্ট রান। আমরা যখন একটা বই 1000 কপি ছাপবো আর একটা বই 300 কপি ছাপবো, তার মানে কি আমার কম্পোজ বিল, কভারের বিল, আমার প্রুফ রিডিং বিল সব কিছু কিন্তু 300-র মধ্যে এসে পড়ছে, আর আগে ছিল 1000-এর উপর। তো এটা এমনি দাম কমে আসতো। তো এটা একটা বড় কারণ যে বইয়ের মূল্য বৃদ্ধিটা আমার কাছে মনে হয় যে যারা নতুন আসছে প্রকাশনায় তাদের জন্য কঠিন হয়ে উঠছে, এবং তারা ওই 300 বই ছেপেই ওইখান থেকেই প্রফিট করতে যেয়ে দেখছে যে না, 150 কপি বই বিক্রি করতে তার বছরে সমস্যা হচ্ছে। এই কারণে অনেকে চলে যেতে হচ্ছে। আর বড় পুঁজি নিয়ে যারা এসছে, আমার কিন্তু আমি মনে করি না যে আমি অনেক বড় পুঁজি নিয়ে এসেছিলাম। আমার যেটা করেছিলাম যে আমি সাথে সাথে অন্য ব্যবসাগুলো করেছি। এই কারণে আমার জন্য এখানে সাস্টেইন করাটা সহজ হয়েছে। এবং আমি এখন যারা প্রকাশনায় আসে, আমার সঙ্গে অনেক প্রকাশনারই তরুণ প্রকাশকরা আমার সঙ্গে ইন্টারেকশনটা হয়, আমার অফিসে যায় তারা, তাদেরকে আমি ওইভাবেই সবসময় পরামর্শ দিই যে প্রকাশনাকে উপর নির্ভর করে জীবনযাপন করা যাবে না, যেভাবে বাংলাদেশে লেখালেখির উপর নির্ভর করে জীবনযাপন করা যায় না। এবং সেটার ক্ষেত্রে আপনি যদি বলেন বাংলাদেশের টপ সেলার অর্থাৎ হুমায়ুন আহমেদেরও কিন্তু ইউনিভার্সিটির শিক্ষকতা করতে হয়েছে, শিক্ষকতা ছেড়ে নাটক বানাতে হয়েছে, নাটক বানাতে যে সিনেমাও বানাতে হয়েছে। জাফর ইকবাল স্যারের ক্ষেত্রেও প্রযোজ্য, ওনার কিন্তু শিক্ষকতা পেশায় রাখতে হয়েছে, শুধু লেখালেখির উপর নির্ভর করা যায়নি। লেখকরা যেখানে পারছে না শুধু লেখালেখির উপর নির্ভর করে চলতে, সেখানে প্রকাশকদের পক্ষেও সম্ভব না আসলে শুধু প্রকাশনার উপর নির্ভর করে চলা। ধন্যবাদ আপনাকে। চমৎকার বললেন আরিফুর রহমান নাইক। আসলে বাংলাদেশি প্রকাশনা জগৎটা তো আসলে একটা তীব্র বড় চ্যালেঞ্জিং এর বিষয়। সেখানে উনি রোমান্টিসিজমের ধারণা আর রিয়েলিস্টিক ধারণা থেকে বললেন। আসলে প্রকাশনা করাটা যে কতটা ডিফিকাল্ট, যারা প্রকাশনায় এসে যুক্ত হয়েছে তারা বলতে পারবেন। আমরা এখন আরেকটি প্রশ্নের দিকে যেতে যাচ্ছি। আবিদ আজম দেখো প্রশ্ন করবে। আন্তরিক ধন্যবাদ আর আমন্ত্রণ পেয়ে আমার একটা প্রশ্ন করার আগ্রহ জাগলো না। আমরা ঐতিহ্য আজকে এসে আমার বিশেষ ভালো লাগছে, এখানে যে ঐতিহ্যকে আমরা মনে করতাম তার থেকেও বড় এবং তার থেকেও সুশোভিত আয়োজন ঐতিহ্যের কর্মধার শুভেচ্ছা জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি। নাইম ভাইয়ের কাছে আমার যেটা জানতে চাওয়া, ঐতিহ্য যখন থেকে শুরু হয়, আমরা তখন ছোট, তখন থেকে ঐতিহ্যের প্রকাশনাগুলো দেখার সুযোগ হয়েছে, রচনাবলী বা অন্যান্য বই, এবং সবসময় দেখেছি যে ঐতিহ্য গতানুগতিক ধারা থেকে ভিন্ন ধারায় চলতে চেয়েছে। অর্থাৎ রাষ্ট্রযন্ত্র যেদিকে গেছে তারা সেই গতানুগতিক পথে হাঁটেনি, মানে নিজেরাই একটা ধারা বা একটা শক্তি বা একটা রুচিবোধ তৈরিতে চেষ্টা করেছে। আজানের বিরোধী। আচ্ছা, তো এইটার কিভাবে সম্ভব হলো? এবং বিগত সময়ে বিশেষ একটি সময় 17 থেকে 18 বছর একটা অবরুদ্ধ সময়, সে সময় আমরা দেখেছি যে ঐতিহ্য আসলে অন্যান্য অনেক প্রতিষ্ঠানের মতো সেই মানে শাসককে খুশি করার সেই পথে হাঁটেনি, বরং তাদেরকে প্রশ্ন করা, ক্ষমতাকে চ্যালেঞ্জ করা বা গতানুগতিক প্রতিষ্ঠাকে চ্যালেঞ্জ জানানো নানান প্রকাশনা দেখেছি। একটা বইয়ের নাম মনে পড়ছে, নেতা এবং পিতা, শারমিন আহমদের বই।
তো এই চ্যালেঞ্জগুলো নাইম ভাই কিভাবে মোকাবেলা করেছেন? রাষ্ট্র যন্ত্রের কোনো হুমকি বা কোনো থ্রেটের প্রতিবন্ধকতার মুখে পড়তে হয়েছে কিনা, এবং এই যে নিজস্বতা এবং রুচিবোধের পথ নিজেই নির্মাণ করলো ঐতিহ্য, এটা কিভাবে সম্ভব হয়েছে? ধন্যবাদ। আজানের পরে বলি একটা আজান। কবে আসছেন দেশে? 2 সপ্তাহ? কতদিন? বাংলাদেশে স্থায়ী হবেন আবার? হ্যাঁ, থ্যাংক ইউ। শেষ হওয়ার পর আমরা আবার ঢাকায় ফিরে যাব। হাসান, চা দিও, চা দিও, ঠান্ডা তো, একটু চা খাও। আচ্ছা, আবিদ আজম ছোট ভাই। ছোট ভাই মানে হচ্ছে যে অনেক দিনেরই পরিচয়, গুণী, কথা সাহিত্যিক বলবো না, গুণী কবি, তার গুণী উপস্থাপক, নিউজ প্রেজেন্টার এবং সাংবাদিকতায় তার দক্ষতার ছাপ আছে। তো ধন্যবাদ আবিদ, একটা ভালো প্রশ্ন করেছেন। আমি বলবো যে আপনি যা দেখেছেন ঐতিহ্যে, সেটা হচ্ছে যে আপনি নেতা পিতার নাম উল্লেখ করেছেন, কিন্তু ঐতিহ্য আসলে সবচেয়ে চ্যালেঞ্জিং বইটা করে হচ্ছে 2009 সালে। 2009 সালে ঐতিহ্য বাংলাদেশে প্রথম ক্রসফায়ারের বিরুদ্ধে বই করে, এবং ওই সময় আমার এখনো মনে আছে যে আমি বাসায় ফিরতাম আতঙ্ক নিয়ে যে কখন র্যাব এসে তুলে নিয়ে যায় বা এরকম। মূলত র্যাবের বিরুদ্ধে ছিল বইটা। তো একদিন ওই ফেব্রুয়ারি মাসেই আমার যা মনে আছে, এই বইটা বের হয়েছিল 20শে ফেব্রুয়ারি। 24শে ফেব্রুয়ারি আমি আমার বাচ্চাকে স্কুলে দিয়ে গুলশানে একটা পার্ক আছে, পার্কে আমি হাঁটতাম, 2-1টা চক্কর দিয়ে আবার বাসায় চলে যেতাম। তো ওই চক্কর দেওয়ার মধ্যে আমার আজকে শুরুতে যে বিপ্লব সাহার কথা বললাম, আমার ম্যানেজার ছিলেন, উনি ফোন করলো যে বস, র্যাবের থেকে ফোন আসছিল, ওনারা জানতে চাইছে কত কপি বই ছাপছি, কি কত কোথায় গোডাউনে এসে। আমার একটু হলো যে আচ্ছা। তারপর আমি বললাম যে না, অসুবিধা কি, ওনারা আসবে বলছে, ওনাদের বই দরকার, আসবে ওনারা বলছে। তারপর না, অসুবিধা কি, ওনারা বই নিবে। তো যেটা হলো যে উনি বললো যে না, আমি একটু, ওনাদের টোনটা ভালো লাগে নাই, আপনি একটু সাবধানে থাকেন। তা আমি আবার যেহেতু বইটার সঙ্গে এখন যেই আপনাদের একজন উপদেষ্টা আছে আদিলুর রহমান শুভ্র ভাই জড়িত ছিল অধিকারের, এবং অধিকারের সাথে যৌথ প্রকাশনা ছিল ওটা, সেই বইটা যখন ওইটা নিয়ে একটু চিন্তিত হয়ে আমি শুভ্র ভাই এবং যারা এটার সাথে জড়িত তাদের সাথে যোগাযোগ করি। তো ভাবছি যে আজকে তো মনে হয় উঠে যাবো। তো মানে এই যে আবিদ আজম যেটা বললো যে কিভাবে বেঁচে গেলাম বা পাশ কেটে গেলাম, কিছুটা আমার কাছে মনে হচ্ছে যে আল্লাহ আমাকে বাঁচিয়েছে। মানে ওই দিনই কিন্তু বিডিআর হত্যাকাণ্ডের ঘটনা শুরু হয় আর কি, প্রথম দিন। তো এরপর আর র্যাবের লোকজন আসেনি আমাদের কাছে। এরপরও আমরা আসলে তাজউদ্দিন আহমেদ নেতা পিতা যখন বইটা প্রকাশ করি, তৎকালীন প্রধানমন্ত্রীকে এটা নিয়ে, উনি সম্ভবত গ্রিস সফরে ছিলেন, আসার পর সাংবাদিকরা এই বই নিয়ে প্রশ্ন করে, উনি উল্লেখ করেন যে এদের প্রকাশকদেরকেও তো ধরা দরকার। তা আমি ভাবলাম যে না, মনে হয় আজকে তো তুলে নিয়ে যাবে, কেন জানি আর হয়নি। মানে এটা একটা বড় বিষয় যে আমি নৈতিকভাবে যে কোনো বই করার আগে একটা জায়গায় পৌঁছাই যে আমার ইন্টেনশনটা কি, আমি কি কারো পারপাস সার্ভ করছি, নাকি আমি কোনো একটা সত্যকে সামনে নিয়ে আসছি। ক্রসফায়ার বই করার সময় আমি অনেক চিন্তা করেছি, এবং এটা নিয়ে আমি যখন স্ক্রিপ্টটা রেডি হয়েছে তখন সেটা সূত্র থেকে শুরু করে
প্রতিটা জিনিস আমি নিজে দেখার চেষ্টা করেছিলাম যে আইনগতভাবে আমাকে কোন কোন জায়গায় ধরা হতে পারে এটা। আর বইটা প্রকাশের সময় এটা ছিল যে আমার ধর্মীয়ভাবেও এইভাবে হত্যাকাণ্ড জায়েজ নাই এবং বাংলাদেশের আইনেও ক্রস ফায়ার জায়েজ না, তাহলে আমি করব না কেন? এই একটা নৈতিক ভিত্তিটা আমার কাছে মনে হচ্ছে যে আমাকে পার পাইয়ে দিয়েছে। আর এর বাইরে যেটা হয়েছে যে গত 15-16 বছরের সময় যেটা হয়েছে যে না, আমরা খুব যে বেশি থ্রেটের মধ্যে ছিলাম, তাজউদ্দিন আহমেদ নেতা পিতা করার পর নানান মেইলে থ্রেট, ফেসবুকে থ্রেট ছিল, কিন্তু কেন জানি না আমরা পার পেয়ে গেছি। আমরা আলতাফ পারভেজ ভাইয়ের মুজিব বাহিনী থেকে গণবাহিনী, আমার এখনো মনে আছে যে মুজিব বাহিনী থেকে গণবাহিনী উনি ইউপিএল এর কাছে দিয়েছিল, আগামীর কাছে দিয়েছিল, আগামী প্রকাশন ওনারা করেননি। পরে আমি যখন বললাম করবো, উনি একটু অবাকই হয়েছে যে না আমি করতে চেয়েছি। তো সেই সময়ও আমরা একটু কিছু টেকনিক অ্যাপ্লাই করতে হয়েছে, সেগুলো আমি বলতে চাই না, যে বইগুলো যাতে ধীরে ধীরে মানুষের সামনে যায়। এবং আমরা যেটা করেছি যে প্রথমেই আসলে বইগুলো নিয়ে খুব বেশি কথা বলুক কেউ, সেটা চাইনি, এবং ওভাবে করেই বইগুলো ধীরে ধীরে মানুষের কাছে পৌঁছেছে। আরেকটা বিষয় আবিদের কোশ্চেনে আসছে যে আমরা শুরু থেকেই একটু আলাদা হওয়ার চেষ্টা করেছি। হ্যাঁ, আলাদা হওয়ার চেষ্টা করেছি। আমার সবসময় যেটা মনে হয়েছে যে আমরা, আপনি যদি দেখেন যে বাংলাদেশের প্রকাশনাগুলোতে বেশিরভাগ প্রকাশনারই ট্যাগিংটা হচ্ছে লেখক নির্ভর, অর্থাৎ হুমায়ুন আহমেদের বই বের করে কে? কাকলি, ওই সময় কাকলি, অনন্যা, সময়, অনুপম, তারপর অন্য প্রকাশকে সবাই চেনা শুরু করলো কিন্তু হুমায়ুন আহমেদকে দিয়ে। কিন্তু ঐতিহ্য কখনো চেষ্টা করেনি। ঐতিহ্য চেষ্টা করছে ঐতিহ্য হয়ে উঠুক। এবং আমি মনে করি যে 25 বছরে অর্থনৈতিকভাবে বা সামাজিকভাবে যতটুকু না অর্জন করেছে, ঐতিহ্য হয়েছে, ওইটুকুই আমার সার্থকতা। ধন্যবাদ সবাইকে। নাইম ভাই সবসময় চ্যালেঞ্জ দিতে পছন্দ করেন, প্রকাশনা জগতের ব্যাপারেও তাই। উনি বইয়ের ব্যাপারে সবসময় যেমন করেছেন, যেমন দেখেন আপনাদের রচনাবলী প্রকাশে উনি কিন্তু বিশাল বড় চ্যালেঞ্জ দিয়েছেন। এখন সুদীপ কিন্তু মনে করেন যে এই দুই বাংলাতে রচনাবলী প্রকাশে মানে একক কোনো প্রতিষ্ঠানের পক্ষে সম্ভব হয়েছে কিনা সেটা কিন্তু একটা প্রশ্ন, এবং মনে করেন যে দুই বাংলাতে একক কোনো প্রতিষ্ঠানের পক্ষে এত রচনাবলী আর প্রকাশ হয়ে ওঠে নাই। এই রচনাবলী প্রকাশটা কিন্তু তার একটা বিরাট চ্যালেঞ্জিং ব্যাপার ছিল। তা আমরা এখন আমাদের কবি ও শিক্ষক আহমেদ বশির কাছ থেকে যাচ্ছি প্রশ্নের জন্য। প্রথমে ছিল যে পাঠক সৃষ্টির ক্ষেত্রে। আচ্ছা, ধন্যবাদ। পাঠক সৃষ্টির ক্ষেত্রে ঐতিহ্যের উদ্যোগ প্রথমত হচ্ছে ঐতিহ্য 2005 সালে গল্প লেখা প্রতিযোগিতা শুরু করে হচ্ছে যে প্রথম আলোর সাথে, প্রায় 6 বছর ওটা চলেছিল। আমি সব কিছু বাদ দেবো না, সারা বছরের কর্মকাণ্ড বা আমাদের 25 বছরের কর্মকাণ্ডের মধ্যে 2টা বা 3টা উল্লেখ করি। আমরা প্রতি বছর অন্তত 5টা পাঠাগারকে 50,000 টাকা করে বই দিই। এটা হচ্ছে যে আমরা চাই যে পাঠাগার উন্নয়ন হোক, এবং পাঠাগারগুলো না থাকার কারণেই কিন্তু আসলে, এবং পাঠাগার না শুধু, আমি বলবো যে প্রতিটা জেলায় জেলায় বইয়ের দোকানেরই কিন্তু অপ্রতুলতা আছে। এবং আপনি যদি চিন্তা করেন যে যেই বইয়ের দোকানগুলো আছে সেই বইয়ের দোকানগুলো হয় গাইড বই নয় স্টেশনারি, দেখবেন যে ক্রিয়েটিভ বুকস নাই। আমি নিজে যে কোনো জেলায় গেলে আমি চেষ্টা করি সময় থাকলে ওইখানের পাবলিক লাইব্রেরি বা অন্যান্য যে বইয়ের দোকান এগুলো দেখার চেষ্টা করি। এবং আমার অভিজ্ঞতা খুবই খারাপ যে আমি এমনও জেলা পেয়েছি যেখানে আমি ছিলাম 2 দিন, একদিনও আমি পাবলিক লাইব্রেরির তালা খুলতে দেখি নাই। হ্যাঁ, তো এই থেকে আমরা চিন্তা করি যে আমরা পাঠাগার উন্নয়ন যদি না হয়, অর্থাৎ বেসরকারি পাঠাগারগুলোর উন্নয়নে আমরা চেষ্টা করছি। আমরা রিসেন্ট একটা কাজ করছি যেটা অতটা হাইলাইটেড হয়নি, কিন্তু আমি মনে করি যে এটা বাংলাদেশে না, পৃথিবীর অন্যান্য দেশেও মনে হয় একটু বিরল কাজ। আমরা একটা রিডার্স ক্লাব করেছি। রিডার্স ক্লাবের মেম্বার কারা? রিডার্স ক্লাবের মেম্বার হচ্ছে 500 টাকা করে আমাদেরকে পাঠায় যে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে, আমরা তাদেরকে বই পাঠাই। ওই 500 টাকাটা ও যদি কোনোদিন নিয়ে নিতে চায় সেটাও আমরা ফেরত দিয়ে দিই। আচ্ছা, এই 500 টাকার বিপরীতে ওকে আমরা যেটা করি, ধরলাম খাগড়াছড়ি থেকে কেউ একজন চাইলো যে
তার যদি নামের নেতা পিতা বইটা পড়তে চায়, আমরা তাকে আমাদের কুরিয়ার খরচে নেতা পিতা বইটা পাঠাই, আমাদের কুরিয়ার খরচে আমরা আবার বইটা ফেরতও নিয়ে আসি। এবং এভাবে করে যেটা হয়েছে যে আমাদের এখন 1000-এর উপর মেম্বার এখানে আছে, যারা প্রতি মাসেই আমার মনে হয় যে আমাদের টার্গেট হচ্ছে এটা মোটামুটি 50,000 টাকা পর্যন্ত যদি খরচ হয় আমাদের, আমরা এইভাবে করে পাঠকদেরকে বিনা পয়সায় বই পড়াতে চাই, সেটা বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক। হ্যাঁ, এবং এটা কিন্তু আমি বলবো যে বাংলাদেশে আসলে এটা নিয়ে কেউ কাজ করেছে কিনা আমি জানি না, কিন্তু আমরা এটাকে খুব গুরুত্বের সঙ্গে, এবং আমি মনে করি যে পাঠকের পাঠাভ্যাসটা ধরে রাখাটা অনেক জরুরি। কারণ বইয়ের মূল্য বৃদ্ধির ফলে যেই পাঠকটা সারা বছর হয়তো 14 থেকে 18টা বই পড়তো বা কেউ 20টা বই পড়তো, সে আর বই কিনতে পারছে না, অর্থাৎ তার যে অ্যাবিলিটি বা ক্যাপাবিলিটি সেটা কিন্তু কমে গেছে। কিন্তু এর ফলে যেটা হয়েছে যে পাঠকরা তখন কি হচ্ছে, মোবাইলে আসক্ত হচ্ছে বা অন্য কোনো কাজ করছে বা অন্য কোনো কিছুতে এনগেজ হচ্ছে। আমরা ওই জায়গাটা থেকে চেষ্টা করছি যে পাঠককে বইটা বিনামূল্যে তার হাতে পৌঁছে দিতে, এবং আমাদের অফিসেও আসার প্রয়োজন হয় না, শুধুমাত্র 500 টাকা দিলেই হয়। আমরা সে বইয়ের চাই যে আমি এই বইটা নিতে চাই, আমরা তাকে বইটা পাঠিয়ে দিই কুরিয়ারে। আবার সে যখন বলে যে আমার এই বইটা, আমরা একটা টাইম দিয়ে দিই 21 দিন, 21 দিনের মধ্যে বইটা ফেরত দিতে বলি, সে আবার বইটা ফেরত পাঠিয়ে আরেকটা বইয়ের যদি চাহিদা দেয় সেই বইটাও আমরা পাঠিয়ে দিই। তো এটা একটা আমরা মনে করি যে আমাদের ক্ষুদ্র প্রয়াস, এবং আমি মনে করি যে অন্যান্যরাও যদি এগিয়ে আসে এভাবে পাঠকের পাঠাভ্যাসটা ধরে রাখা সম্ভব। আপনার দ্বিতীয় প্রশ্নটা ছিল যে পাঠকের রুচি অনুযায়ী বই করা নাকি রুচি সম্পন্ন বা মান সম্পন্ন বই পাঠককে পড়তে দেয়। ঐতিহ্যের ক্ষেত্রে আসলে দ্বিতীয়টাই, মানে আমি কখনোই পাঠক রুচি যদি চিন্তা করতাম তাহলে কিন্তু আমি কাউকে ছোট করে বলছি না, যে বাংলাদেশের যে বাজার চলতি যেই লেখক আছে তাদের কারো বই দেখবেন ঐতিহ্যে নাই। মানে আমি এটা গর্বিত হয়ে বলছি না, মানে হয়তোবা আমার ইচ্ছা করেনি, যে ওটা তো ওই যে শুরুতে যেটা বললাম যে প্রকাশক তো আছেই তাদের। তো আমি চেষ্টা করেছি সবসময় যে একটু আলাদা ট্র্যাকে, হয়তো বই কম বিক্রি হবে। এখানে এমন লেখক আছে যে যে হচ্ছে নন ফিকশন রাইটার আসছে এখন, হ্যাঁ, তো উনি যে রকমের মেডিসিন বা অল্টারনেটিভ মেডিসিন নিয়ে কাজ করেন, ওনার বইটা করার সময় কিন্তু আমার মনে হয়েছে যে না, বইটা কি বিক্রি হবে জানি না, কিন্তু বইটা করেছি আমরা যে না, এরকম বই থাকা উচিত আমাদের। এরকম দেখবেন যে ঐতিহ্যে এমন এমন বই আছে যে আপনার নিজে অবাক হবেন যে এই বইটা ঐতিহ্য করছে, এরকমের মনে হবে যে এটা কি কোনো প্রকাশনা করতো। তো আমরা আসলে ওইটাই চেয়েছি যে যেটা অন্যরা করবে না সেটা আমরা করবো, এবং ওইভাবে করেই চলে যাচ্ছি। ধন্যবাদ আপনাকে। নাইম ভাই আসলে পাঠক তৈরিতে মানে নানান সময় যে ভূমিকা রেখে আসছেন, উনি তো কিছু বললেন। তো এইবারে দেখেন যে বাংলাদেশে সম্ভবত এই প্রথমবার ঘটনা ঘটলো, যেটা হচ্ছে উনি কিন্তু এই গত পরশুই বুক ইনফ্লুয়েন্সার নিয়ে যে একটা অনুষ্ঠান করলেন বাংলাদেশে, একই সাথে মানে একই প্ল্যাটফর্মে এতজন বুক ইনফ্লুয়েন্সার একসাথে কখনো হয়নি। তারা পরস্পরের সাথে আলাপ করেছেন, গল্প করেছেন, তাদের বই নিয়ে অনেক চিন্তা ভাবনা শেয়ার করেছেন। তো চেষ্টা করছেন নাইম ভাই, সবসময় চেষ্টা করছেন যে বই নিয়ে পাঠক তৈরিতে তার যে বিশাল চেষ্টাটা উনি নিয়মিতভাবে করে যাচ্ছেন। আমরা এখন প্রশ্ন দিয়ে চলে যাচ্ছি। প্রশ্ন করবেন লেখক, অনুবাদক এবং বাংলাদেশ স্টাডি ফোরামের সহ প্রতিষ্ঠাতা সাবিদিন ইব্রাহিম। ধন্যবাদ সুযোগ দেওয়ার জন্য। ঐতিহ্য প্রকাশকের কাছে প্রশ্ন, আপনি যখন প্রকাশনা শিল্পে আসলেন তখন প্রকাশনা শিল্পটা পুরোপুরি বিকশিত হয়নি। যদি আমরা দেখি বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সময়ে আমাদের নিজস্ব প্রকাশনা শিল্প বলা যায়, বাংলাদেশের প্রিন্ট হওয়া প্রকাশ বই খুবই কম ছিল, যা ছিল কিছু ধর্মীয় বই পত্রিকা। এই যে আমাদের যে প্রকাশ শিল্পর বুমিং পিরিয়ডটাকে আপনিও বিকশিত হয়েছেন, ওই যে আমাদের এই প্রকাশনা শিল্পটার জার্নিটাতে আমরা যে বিভিন্ন মোড় দেখি, একটা সময় ছিল উপন্যাসের জনপ্রিয়তা, কবিতার জনপ্রিয়তা, রিসেন্ট কয়েক বছর মনে হয় নন ফিকশন জনপ্রিয়তা হয়, বাড়তেছে মনে হয়। তো আপনি কেন এই তরুণ বয়সে প্রকাশনা শিল্পে আসলেন, এতগুলা ইন্ডাস্ট্রি থাকা সত্ত্বেও?
আপনি কি দেখছেন অবস্থা ইয়াস এটা কি বিকশিত হচ্ছে? আর আপনার ফিউচার প্ল্যান কি ঐতিহ্যকে নিয়ে, ওভারঅল বাংলাদেশের প্রকাশনা শিল্পকে নিয়ে? যেখানে অন্যান্য প্রকাশকরা দেখা গেছে যে বাজেট সংকুচিত করতেছে, বই প্রকাশ কমিয়ে দিয়েছে, আপনি দেখা গেলো যে আপনি একটু অ্যাগ্রেসিভ এখানে বই বের করতেছে সংখ্যায়, বৈচিত্র্য। ওভারঅল বাংলাদেশের প্রকাশনা শিল্পের ভবিষ্যৎ কি, এই জায়গায় ঐতিহ্য কি ভূমিকা পালন করবে? আর প্রথম প্রশ্নটা ছিল আপনি কেন আসছিলেন এই শিল্পে? হ্যাঁ, ধন্যবাদ সাবিদিন ভাই। মানে ঐতিহ্য আর সাবিদিন ভাই কিন্তু মানে আরেকজন মানুষ যিনি আসলে বইয়ের মানুষ, এবং সাবিদিন ভাইয়ের সাথে আমার পরিচয় যখন থেকে ওনার মাধ্যমে ঐতিহ্য আমি বলবো যে বেশ কয়েকজন এমন লেখককে পেয়েছে যারা হচ্ছে যে বাজার চলতি না আমি বলবো, কিন্তু আবার বাজার চলতিও, কিন্তু যারা সামনে আসলে বাংলাদেশের প্রকাশনা জগতে তারা সবচাইতে ভালো অবস্থানগুলোতে অবস্থান করবে। সাবিন ভাই, আমি আসার গল্পটা আসলে আপনি আসার আগে হয়তো বলে ফেলেছি যে আমি 2000 সালে আসলে আসার কারণটা ছিল নিজের মতন করে কিছু করব। আর আসার সময় কিন্তু এটাও ছিল যে না, আমি শুধু বাংলাদেশের না, মানে আমি এখনো মনে করি যে আমি 2 বাংলার সেরা প্রকাশক হতে চাই। আমি করি না যে হয়েছি। একটা সময় বলা হতো যে বাংলা সাহিত্যের রাজধানী কলকাতা, কিন্তু আমার মনে হয় না যে এখন আর বলা হয় বাংলা সাহিত্যের রাজধানী কলকাতা। এখন ঢাকা আসলে বাংলা সাহিত্যের রাজধানী। এটা হয়েছে আমি বলবো যে গত 20 বছর 25 বছরে নানান ধরনের এই যে ফিকশনের বাইরে যে নন ফিকশন বই, যেটা হচ্ছে যে কলকাতা অনেক আগানো ছিল, সেই বই নির্মাণটা হচ্ছিল না বাংলাদেশে। কিন্তু এখন কিন্তু বই নির্মাণ হয়, অর্থাৎ সাবজেক্ট ধরে বই তৈরি করার একটা প্রবণতা তৈরি হয়েছে। প্রবণতা না, মানে আমি বলবো যে তৈরি হচ্ছে। এটা একটা বড় কারণ যে আমরা এখন বলতে পারি যে ঢাকাই হচ্ছে বাংলা সাহিত্যের রাজধানী। তা আমি যখন আসি তখন আসলে এর অবস্থানটা এরকম ছিল না, এবং আমি যখন আসি তখন আসলে বাংলাদেশের লেখকদের যদি আপনি অভিজ্ঞতা পড়েন তখন দেখবেন যে লেখকরা বলছে যে প্রকাশকের দ্বারে দ্বারে ঘুরতে ঘুরতে পায়ের চটি হয়ে ফেলছে বা স্যান্ডেলের অবস্থা খারাপ, এইসব। কিন্তু আমার মনে হয় যে বাংলাদেশে যদি ঐতিহ্যের কথা চিন্তা করেন, ঐতিহ্য এসে আসলে ওই জায়গাটা প্রথম ভেঙে দেয় যে যে কোনো লেখকই প্রকাশকের কাছে আসতে পারে এবং তরুণদের গুরুত্বটা বাড়িয়ে তোলে। এবং আপনাকে আমি বলতে পারি যে 2003-4 সালে আমি মানে কিছু প্রকাশনার নাম উল্লেখ করছি, আমি তাদের খারাপ বলে না। ইউপিএল কিন্তু কখনোই তরুণদের বই প্রকাশ করতো না, বাংলা বই। ইউপিএল প্রকাশ করেছিল শওকত আলী স্যারের বই, ইউপিএল প্রকাশ করেছিল আখতারুজ্জামান ইলিয়াসের বই। 2003 সালে একজন সাংবাদিক আমার কাছে যে বলে, এই আপনার তো ভাত মারতেছে ইউপিএল এবার। আমি বলি কি হবে? বলে যে না, ওনারা এবার তরুণদের বই করা শুরু করতেছে। ওই বছর ওরা বের করলো হচ্ছে সুভাষিস সিনহার একটা বই, অদিতি ফাল্গুনির বই, তরুণদের বই ওরা করা শুরু করলো। এবং আমি মনে করি যে ঐতিহ্য এসে সেই প্রকাশকদের যেই বিষয়টা ছিল যে সারাক্ষণই বাজার চলতি লেখক বা নাম না হলে তার বই প্রকাশ করা যাবে না, সেই জায়গাটাকে ভেঙে দেয়। এবং এটা আমি মনে করি যে এটা ঐতিহ্যের একটা বড় অ্যাচিভমেন্ট। আমি আর শুরুতে যেটা বলতেছিলাম যে মানে জাস্ট নিজের কিছু করব, ওই চিন্তা থেকেই পাবলিকেশনে আসছি, ওই জায়গাটাই শেষ করি। আর শেষে আপনি যে প্রশ্নটা করেছিলেন যে আমাদের যেই প্রকাশন নন ফিকশনের কথা বলছিলেন আপনি, ওটা ঠিক যে আমরা এই মুহূর্তে বাংলাদেশে আসলে নন ফিকশন বইয়ের চাহিদা অনেক বেড়েছে, এবং আমি মনে করি 5ই অগাস্টের পর এটা আরো বেড়েছে। মানে 5ই অগাস্টের ঘটনাটা আমি এইভাবে দেখি যে 5ই অগাস্টের পর বাংলাদেশে যারা পড়াশোনা করে বা বই পড়ে তাদের মধ্যে ঢুকেছে যে রাজনীতিটা বুঝতে হলে আমার পড়াশোনা নেই। অর্থাৎ এমন তরুণরা এসে এমন ভাষায় কথা বলা শুরু করলো, দেখলো যে ও কমিউনিকেট করতে পারছে না সেই ল্যাঙ্গুয়েজটা। যে আপনি এখনকার যারা একজন অন্তত উপদেষ্টা বা তার আগে ছিল যে উপদেষ্টারা তরুণ বা তরুণ নেতৃত্বে যারা আসছে,
এটার ফলে যেটা হলো 5ই আগস্টের পর বাংলাদেশের বেশিরভাগ প্রকাশনের নন ফিকশন বইয়ের বিক্রি বেড়েছে, অর্থাৎ পাঠকরা মনে করছে যে সে পিছিয়ে পড়ছে। তো এটা একটা ভালো গুণগত পরিবর্তন। আর একটা জায়গা আপনি যেটা বলেছিলেন, এটা আমি মাঝখানে আসলে বিস্তৃত হয়েছে, যে আমি আমার টিমকে সবসময় যেটা বলি যে আমি সবসময় চেষ্টা করেছি যার মাথায় চুল নাই তার কাছে চিরুনি বিক্রি করার। কোভিডের সময় আমি বলি যে কোভিডের সময় সব প্রকাশনা বন্ধ হয়ে গেছে, কিন্তু আমরা কিন্তু সচল ছিলাম, এবং আমি মনে করি যে করোনাকালীন সময় ঐতিহ্য সবচেয়ে বেশি ভালো বিজনেস করেছে, এবং সেটা করেছি আমরা আমাদের অফিসে থাকা খাওয়ার জায়গা তৈরি করেছি, আমরা সাইকেল কিনে দিয়েছি, তখন লকডাউনে কিছু চলে না, আমরা সাইকেল দিয়ে, ইভেন আমি নিজে ডেলিভারি দিয়েছি বই, এবং আমি আমার অন্য একটা ব্যবসায়িক সূত্রে আমি গাড়ির একটা পাস পেয়েছিলাম, ওই সুযোগে আমি বই ডেলিভারি দিয়েছি বিভিন্ন জায়গায়। এবং আমি এখনো মনে করি, মানে আমি পার্সোনালি আমার এখনো যদি কোনো বইয়ের থাকে না যে 25 বছর হয়েছে এখনো বই আমার প্রকাশনা, মানে ঐতিহ্যে অন্তত মনে হয় এখন শুধু ঐতিহ্যে নির্বাচিত বা অন্যগুলো বাদ দিলেই 35 জনের মতন ইনভলভ। আমার এখনো বইয়ের একটা গাইড বা বইয়ের একটা কার্টুন উঠাতে আমার দ্বিধা হয় না, এবং আমি মনে করি যে বাংলাদেশে। আর আরেকটা বিষয় বলি, আমি যখন ফেসবুকে মানে কমার্স চালু হলো, আমি মনে হয় বাংলাদেশের প্রথম প্রকাশক যে হচ্ছে যে প্রথম আমরা ঐতিহ্য ব্লু টিকটা পাই। আর আমার সবসময় ইচ্ছা থাকে যে আমি ঈদের দিন বই বিক্রি করব, এটা আমার একটা চিন্তার মধ্যে থাকে। আমি যেই দিন কোনো দোকান বন্ধ থাকে, আমার ওই দিন মনে হয় যে আমি ওই দিন বইটা বিক্রি করতে চাই, একটা হলেও বই আজকে বিক্রি করব, কোনো না কোনো পদ্ধতিতে বইটা বিক্রি করব। ওই চেষ্টাটা আছে বলেই মনে হয় ঐতিহ্য টিকে আছে। ধন্যবাদ। নাইম ভাইয়ের বেশ কিছু ইনোভেটিভ চিন্তা ভাবনা আছে, উনি সেটা অ্যাপ্লাই করেন তার মানে কর্মক্ষেত্রে, এবং কর্মক্ষেত্রে আসলে কোনো কাজকেই তিনি আসলে ছোট মনে করেন না, সব কাজই উনি ইনভলভ থাকার চেষ্টা করেন। আমরা এখন একটা প্রশ্নে চলে যাচ্ছি। প্রশ্ন করবেন ডাক্তার জান্নাতুল ফেরদৌসী, উনি কবি, সংগঠক এবং মানবাধিকার কর্মী। বসে বলেন, বসে বলেন। শুভ সময়, আসসালামু আলাইকুম। আমি প্রথমে বলি যে আমারও একটা প্রকাশনা আছে, আপনার কথা থেকেই বলছি যে এরকম একটা ক্ষোভ এবং কষ্ট থেকেই সেই প্রকাশনার জন্ম, যার নাম আপনারা শুনে থাকবেন বর্ণধারা। বর্ণধারাটা আমার প্রকাশনা। আর এই প্রকাশনাটা সত্যিকার অর্থে কোনো ব্যবসায়িক একটা জায়গা থেকে আমি করিনি, শুধু ক্ষোভ, কষ্ট এবং ভালোবাসার জায়গাটাকে ধারণ করা, লালন করা, এবং যারা বঞ্চিত, লাঞ্ছিত এবং নিপীড়িত জন তাদের জন্যই আমার গড়ে তোলা এই বর্ণধারা। আমার প্রশ্ন, আপনি যেহেতু এত উদার মনের এবং অনেক চিন্তা চেতনা এবং আপনার যে মানবিক মূল্যবোধের জায়গাটা আমার খুব ভালো লেগেছে, সেই জায়গা থেকে আমি আপনার প্রথম প্রশ্নটা করছি, প্রান্তিক জনগোষ্ঠীর লেখকদের জন্য আপনার কোনো চিন্তা চেতনার মধ্যে কোনো সুদূর প্রসারী পরিকল্পনা আছে কিনা যে তাদেরকে নিয়ে কাজ করার জন্য? এবং আমাদের ভেতরে প্রান্তিক, একেবারে প্রান্তিক জায়গাগুলোতে আমার পদচারণা হয়েছে, আমি দেখেছি হয়তো অনেক অর্থনৈতিক ছাপক থাকার কারণে অনেক অখ্যাত বলেন বা লেখক বলেন, তারা লেখক হয়ে উঠেছে, কবি হয়ে উঠেছে, এবং তাদের কদরও উত্তর বেড়েই চলছে। কিন্তু সত্যিকার অর্থে অনেক লেখক আছেন, অনেক কবি আছেন, তারা শুধুমাত্র অর্থনৈতিক সাপোর্ট না থাকার কারণে অনেক প্রতিভাবান লেখাও আমাদের সম্মুখে আসছেন, মানুষ পাচ্ছে না সেই লেখাগুলো। এদের জন্য আপনার অর্থনৈতিক সাপোর্ট দিয়ে তাদেরকে তাদের সৃজনশীল কর্মগুলোকে, এই যে প্রসব বেদনা সহ্য করে তাদেরকে আপনি একটা সন্তান প্রসবের সুযোগ দেওয়ার চিন্তা চেতনা জায়গাটা আমাদেরকে বলবেন। আমার দুই নম্বর প্রশ্ন হচ্ছে, ঐতিহ্য আসলেই ঐতিহ্যের জায়গাতেই ধারণ করে রেখেছে। শেষ পর্যন্ত ঐতিহ্যের যে জায়গাটা, আপনি একটা কথা বললেন, আপনার একটা বইয়ের বান্ডেল ধরে তুলতেও কোনো কষ্ট নেই,
এমত অবস্থায় আপনি যাদেরকে নিয়ে কাজ করছেন, যেমন আপনি একটা পাঠক বা লেখকের জায়গা তৈরি করেছেন 500 টাকা রেজিস্ট্রেশন দিয়ে, আমি এই জায়গাটায় অবশ্যই রেজিস্টার হতে চাই, এটা আমার প্রথম একটা। আর প্রশ্নটা হচ্ছে এরকম ভাবে নতুন নতুন লেখক যারা এই যে প্রশ্নটা করেছিলাম প্রথমে, তাদের জন্য আপনার আলাদা কোনো চিন্তা চেতনা আছে কিনা, যে জায়গায় তারা পাণ্ডুলিপিগুলো আপনার কাছে দিবে, আপনার পছন্দ হলে তাদেরকে এরকম রেজিস্টারের মাধ্যমে একত্রিত করার ইচ্ছা আছে কিনা? ধন্যবাদ সময় নেওয়ার জন্য বা সময় দেওয়ার জন্য কৃতজ্ঞ। ধন্যবাদ আপা। প্রথমত হচ্ছে যে আপনি যেটা বলছেন প্রান্তিক জনগণ, খুবই মানে এটা একটা বাংলাদেশের জন্য, যেরকম হোসেন উদ্দিন হোসেন, মানে ওনাকে আমরা দেখেছি যে কখনো ঢাকায় আসতেই চাইতেন না। এবং আমরা যেটা করেছি ঐতিহ্য থেকে, কিন্তু এই যে এই 25 বছরে আমরা 25 জন তরুণের বই প্রকাশ করেছি, সেখানে কিন্তু প্রান্তিক অনেক লেখকই আছেন এবং আমরা পাণ্ডুলিপি আহ্বান করেই করেছি। আরেকটা আমরা গত বছর থেকে যেটা চালু করেছি, এবছরও চালু আছে, সেটা হচ্ছে যে ঐতিহ্য শান্তনু কায়সার সাহিত্য পুরস্কার। সেখানে আমরা 3 জন তরুণকে, অর্থাৎ যাদের বয়স 32 বছরের কম, এমন তরুণকে আমরা পুরস্কার দিই এবং তাদের পাণ্ডুলিপি আমরা প্রকাশ করি। গত বছরও 3 জনের প্রকাশ পেয়েছে, এর মধ্যে রাজশাহী থেকে একজন এবং জাকারিয়া প্রিনন কোন এলাকার মনে আছে? হ্যাঁ, ময়মনসিং থেকে। এবং আমরা সেখানে কিন্তু ওই ঢাকা কেন্দ্রিক তরুণ বা ঢাকা কেন্দ্রিক লেখককে প্রাধান্য দেয়া সেখানে নেই। আমরা চাচ্ছি যে আক্ষরিক অর্থেই তরুণরা যেন এই প্ল্যাটফর্মটা পায়। আর আরেকটি যেটা বলেছেন যে টাকা বা ফিনান্সিয়ালি বেটার, তারা সাহিত্যের জায়গায় ভালো করছে, যে কোনো কিছুতেই না রাজধানী একটা ফ্যাক্টর। আপনি যদি সারা পৃথিবীতেও দেখেন যে নিউ ইয়র্কে যে লেখকটা থাকে, নিউ ইয়র্কের থেকে যার বই বের হয় আর ঢাকা থেকে যার বই বের হয়, দুজনের মধ্যে পার্থক্য আছে। বা আপনি যদি চিন্তা করেন যে অ্যামাজন থেকে, অ্যামাজন না আমি বলবো বার্নস অ্যান্ড নোবেলস থেকে বা অক্সফোর্ড থেকে বা বই যাদের বের হচ্ছে, তাদের এক ধরনের গুরুত্ব, রূপা থেকে যার বই বের হচ্ছে তারও বাংলাদেশের যে কোনো প্রকাশনা থেকেই বই বেরার মধ্যে দুজনের মধ্যে পার্থক্য। এই পার্থক্যটা আসলে আপনি মানে এককভাবে এটা মেটানো দুরূহ, মানে এটা সম্ভব না, কারণ আমাদেরও তো সীমাবদ্ধতা আছে। তবে ঐতিহ্যের ক্ষেত্রে আমি এটুকু বলতে পারি, আমরা কখনোই কে কোথা থেকে আসলো বা কোন পদবিতে আছে ওইটার উপর নির্ভর করে কখনোই বই করা হয় নাই। হ্যাঁ, কিছু বই যে করিনি রিকোয়েস্টে বা অনুরোধে, সেটা হয়েছে এবং এটা না হওয়ারও কোনো কারণ নেই, যে পরিচিত জনরাই তো পরিচিত জনের কাছে আছে, কিন্তু সেটা খুবই সামান্য। তা আমরা মানটাই দেখেছি সবসময়, এবং সেখানে প্রান্তিক না শহুরে এইটা মান আমরা দেখিনি। ধন্যবাদ আপনাকে। একদম ঠিকই বলেছেন, প্রান্তিক লেভেলে ঐতিহ্য অনেক কাজ করেছে, ঐতিহ্য এমন অনেকের বই বের করেছে ঐতিহ্যের সাথে আসলে সেই লেখকের যোগাযোগই ঘটে নাই। তো এটা আসলে সবসময় ঐতিহ্য মানে যে কোনো লেখকের জন্য আসলে তার দরজাটা খোলা আছে, লেখা মানসম্মত হলে সেটা নিশ্চিতভাবে প্রকাশ হবে এদিন আগের পরে। আমরা এখন তরুণ কবি ও লেখক রবিউল তাহরির কাছে একটি প্রশ্নের জন্য চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম। প্রথমত ধন্যবাদ ঐতিহ্য এবং ঐতিহ্য বিন্দুকে। আমার প্রশ্নটা হচ্ছে অনুবাদ নিয়ে ঐতিহ্যের ভাবনাটা কি? অনুবাদ তো এখন মানে সোশ্যাল মিডিয়া ট্রেন্ডিংয়ে আসছে, তো দেখা যাচ্ছে অনেকে এই যে অনুবাদ হয়ে মানে কিছুদিনের ভিতরে অনুবাদ হয়ে যেতেছে, এইটা তো একটা সমস্যা। এবং ঐতিহ্য আমি কিছু বই দেখলাম, আমি মাদ্রাসায় ভর্তি হওয়ার পরে আরবি আর উর্দুটা শেখার পরে খেয়াল করলাম যে অনেকে উর্দু থেকে একটা বই ইংরেজিতে অনুবাদ হয়েছে এবং পরবর্তীতে ওইটা আবার বাংলা ভাষা অনুবাদ হয়ে আসছে। এইখান থেকে মানে উর্দু ভাষায় যে ফিলিংসটা ছিল এটা ইংরেজিতে যাওয়ার পরে অনেকটা কমে গেছে, এবং ওইটা যখন বাংলা ভাষায় আসতেছে সেটা আরো কমে যাচ্ছে। এবং এই ক্ষেত্রে ঐতিহ্য অনুবাদের থেকে কেমন অনুবাদ আশা করে বা কেমন অনুবাদ চায়, এবং ঐতিহ্যতে মানে যারা মূল ভাষা থেকে অনুবাদ করছে বা যারা মূল ভাষা থেকে একটা ভাষা অনুবাদ হওয়ার পরে এটা বাংলা ভাষা নিয়ে আসছে, এই দুইটার থেকে কাদের বেশি প্রাধান্য দিতে আগ্রহী? যেমন গত বছর ঐতিহ্য থেকে একটা বই ছিল 1 বছর তুর্কি কবিতা, আমাদের বড় ভাই সুনান খান সে বইটা করছিল। এবং ঐতিহ্যের আরো কিছু অনুবাদের বই দেখলাম যেটা আরবি ভাষার বই, কিন্তু এটা ইংরেজি থেকে অনুবাদ করা হয়েছে।
পরবর্তীতে ভাষায় যেটা বোঝানো হয়েছে সেটা এভাবে থাকে না। এবং অনুবাদ নিয়ে ঐতিহ্যের ভাবনাটাকে, ঐতিহ্য এখন কি ভাবছে এবং ভবিষ্যতে অনুবাদ প্রকল্প নিয়ে ঐতিহ্যের কি চিন্তা ভাবনা, এটা জানতে চাই। ধন্যবাদ। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। শোনা যায়? হ্যালো, আচ্ছা। ঐতিহ্যের যাত্রার শুরুতেই কিন্তু অনুবাদ অনেক গুরুত্বের সঙ্গেই প্রকাশ করেছে ঐতিহ্য। এবং আপনি যদি দেখেন যে আমাদের দেশের সেবা প্রকাশনীর পর আমার মনে হয় সবচেয়ে বেশি অনুবাদ গ্রন্থ ঐতিহ্য প্রকাশ করেছে। আপনি যেটা বলেছেন এটা সত্য। এবং একটা অনুবাদের ক্ষেত্রে আসলে একটা ভাষা ভালো জানলে হয় না। আমাদের দেশের সবচেয়ে বড় সীমাবদ্ধতা হচ্ছে ফার্সি, উর্দু, হিন্দি বা ইংরেজির বাইরে যেই ভাষাই হোক তার অনুবাদকের পরিমাণ অনেক কম। এবং তাদের অনুবাদ যে আপনি তার বাংলাটা আবার ভালো না, যখন সে বাংলা করছে সেটা আবার বাংলা ভাষার জায়গা থেকে আবার দাঁড়াচ্ছে না। তো ওই জায়গাটা থেকে আমরা চেষ্টা করে যাচ্ছি যে সরাসরি আরবি থেকে অনুবাদ। আপনি আমাদের এখানে পাবেন, দেখবেন যে তানিম নওশাদ ভাইয়ের সিদ্ধার্থ আছে যেটা সরাসরি জার্মান থেকে করা। এরকমের বেশ কিছু বই আছে। আমরা ইরানি ফিল্মের কিছু দেখবেন যে ট্রান্সলেশন আছে ফার্সি থেকে করা। আমরা খুঁজি এরকম, আমরা পেয়ে গেলে সেটা সরাসরি করার চেষ্টা করি। আর তা না হলে বাজারের চাহিদার কথা চিন্তা না করেও আমরা অনেক সময় অনেক ইংরেজি বই, মানে ইংরেজি থেকে অনুবাদটা বাংলায় নিয়ে এসেছি। মনে হয়েছে এটা গুরুত্বপূর্ণ এর জন্য। তবে সামনে যেটা হয়েছে যে আমরা অনুবাদটা, তো আপনি দেখবেন যে গত বছর আমাদের এখান থেকে মনে হয় 50-এর অধিক অনুবাদ গ্রন্থ বেরিয়েছে। তো এটা আগামীতে মনে হয় সম্ভবত জারি থাকবে এবং আরও বেশ ভালো অনুবাদই আপনারা হাতে পাবেন। ধন্যবাদ। ঐতিহ্য শুরুর দিকে যে অনুবাদ বের করেছিল তখন ঐতিহ্য বেশ সাড়া ফেলে দিয়েছিল যে আমাদের প্রকাশনা জগতে যে অনুবাদ নিয়ে আসছে। এটা তো সত্যি যে আমরা দেখছি যে ওয়ার্ল্ড ক্লাসের যে বইগুলো আছে সেগুলো কিন্তু আসলে আমরা পাচ্ছি ইংরেজিতে, কিন্তু আসলে সেগুলো কিন্তু সরাসরি প্রথম ভাষা কিন্তু ইংরেজি ছিল না, প্রথম ভাষা ছিল অন্য একটি, কিন্তু সেখান থেকে ইংরেজির থেকে আবার যার যার মাতৃভাষাতে চলে আসছে। আর অনুবাদের তো একটা সীমাবদ্ধতা সবসময় আছে যে মূল ভাষা থেকে যখন আরেকটি ভাষা চলে যায় তখন তার অনেক কিছুই আসলে হারিয়ে যায়। তো চেষ্টা করছে, মানে ঐতিহ্য সবসময় চেষ্টা করছে ঐতিহ্যের সহযোগী যে প্রতিষ্ঠান আছে সেখান থেকেও চেষ্টা করা হচ্ছে সরাসরি আরবি থেকে বা ফার্সি থেকে অনুবাদ করার। আমরা এখন একটি প্রশ্নের দিকে চলে যাচ্ছি। প্রশ্ন করবেন কথা সাহিত্যিক সাব্বির জাদিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রশ্ন হচ্ছে, বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ার এই চরম উত্থানের সময় কোনো লেখকের দ্বারা মানে লেখালেখির মাধ্যমে জীবিকা নির্বাহ করা কোনো লেখকের পক্ষে সম্ভব কিনা? আরো সুনির্দিষ্টভাবে যদি আমি আমার নিজের কথা বলি, ঐতিহ্য থেকে আমার মোট বইয়ের সংখ্যা 12টা, এর মধ্যে 11টাই বের হয়েছে ঐতিহ্য থেকে। এবং আমি সৌভাগ্যবান, প্রথম বই থেকে আমি বইয়ের রয়্যালিটি পেয়ে থাকি এবং টুকটাক ভালোই বিক্রি হয় আমার কাছে মনে হয়। তো আমার বিষয়টা আমার চাইতে আমার মনে হয় আমার প্রকাশকই ভালো বলতে পারবেন। তো আমি সুনির্দিষ্টভাবে আমার বিষয়ে জানতে চাই, আমি যদি লেখালেখিকে নিজের পেশা হিসেবে গ্রহণ করতে চাই বা আগামী 5-7 বছর পরে যদি আমি চিন্তা করি আমি অন্য কোনো চাকরি না করে, যেহেতু আমি লিখতে আনন্দ পাই এবং লেখার বাইরে অন্য কিছু আমার ভালো লাগে না, তো আমি যদি এমন কোনো সিদ্ধান্ত নিতে যাই বা সেইভাবে আমি প্রতিষ্ঠিত হতে পারবো কিনা, এই বিষয়ে নাইম ভাইয়ের কাছে আমার জিজ্ঞাসা বা পরামর্শ। ধন্যবাদ সাবির ভাই। আমি এর আগে কিন্তু একটা কথা বলেছি যে হুমায়ুন আহমেদের ক্ষেত্রে বলেছি, এবং আপনি বাংলা সাহিত্যে আমি যদি সফা ভাই থেকে শুরু করি, আজ পর্যন্ত শুধু লিখেই জীবনযাপন করা লেখক আমরা পাই কিছু, মানে হাতে গোনা। এটা পাবেন হচ্ছে একদম সেবা প্রকাশনীতে, যেরকম রকিব হাসান অনুবাদ করেছে, 2 হাত ভরে লিখেছে, থ্রিলার লিখেছে, কিছু ক্লাসিক লিখেছে, 3 গোয়েন্দা স্রষ্টা উনি। আরও 2-1জন অনুবাদক ছিল, যেরকম হাকিম ভাই ছিল। এবং ওনারা যেটা করেছে দেখবেন যে ওনারা অনুবাদের উপর প্রচুর নির্ভর করতে হয়েছে, মানে ওনাদের ক্রিয়েটিভ রাইটিংস দিয়ে এটাকে আবার বিচার করা যায় না। আপনার ক্ষেত্রে আমি খালি বলবো যে মানে এটা একটা না, মানে
এন্ড অফ দ্য ডে কিন্তু মার্কেটিং। আপনি যদি সেলস অ্যান্ড মার্কেটিং, আপনি যখন একটা বই লিখছেন, আপনি একটা উপন্যাস লিখেছেন, আপনি খেয়াল করে দেখেন যে আপনি আজকে এখানে আসার আগে চেষ্টা করেছেন যে বলতে যে আমি আজকে যাচ্ছি। আপনার মধ্যে একটা সুপ্ত বাসনা যে কিছু আপনার অনুরাগী আসবে, তারা এখান থেকে এসে বই কিনবে বা নিবে। এই জিনিসটা জারি রাখা, এটা আমার সবসময় মনে হয় যে একজন লেখকেরও আসলে একজন সেলসম্যানই হতে হয়। আপনি জেকে রাউলিং এরও কিন্তু তার বই নিয়ে কথা বলতে হয়। আপনি উইলিয়াম ড্যালরিম্পেল যেই পরিমাণ কথা বলেছে, বা খুশবন্ত সিং এর কথা যদি আমি বলি, যে আপনি দেখেন যে খুশবন্ত সিং এর কিন্তু শেষ জীবনে লেখালেখির উপরও নির্ভর করতে হয়েছে, এবং ওনারা কিন্তু মিডিয়া, সোশ্যাল মিডিয়া সব জায়গায় সরব ছিলেন। ওনারা এমন না যে ওই জায়গাটা আমি বলবো যে মানে আপনি যেই পরিমাণ ইন্ট্রোভার্ট এবং লাজুক স্বভাবের, আপনার জন্য একটু কষ্টকর হতে পারে। তবে আপনি যদি খোলস থেকে বের হয়ে এসে সামাজিকভাবে বিভিন্ন জায়গায় জড়িয়ে পড়তে পারেন, এটা আপনার জন্য আমার মনে হয় যে ভালো ভালো খবর দিবে আপনাকে 5 বছরের মধ্যেই আপনার সাহিত্য। ধন্যবাদ। চমৎকার, নাইম ভাই একটা ভালো তরিকা দিলেন সবার জন্য যারা লেখালেখি করছেন। আমরা এখন একটি প্রশ্নের দিকে চলে যাচ্ছি। প্রশ্ন করবেন লেখক ও চিকিৎসক জনাব আলমগীর আলম। শুভ সন্ধ্যা। আমার প্রশ্ন নাইম ভাইয়ের কাছে, সেটা হচ্ছে যে এখন তো সেলস অ্যান্ড মার্কেটিং এর যুগ। তো আমার বইগুলো, সব বইগুলো, সবার বইগুলো সারা বাংলাদেশে কোথাও আর যদি আর বিশেষ করে আমাদের বাংলা ভাষাভাষী লেখকদের বড় চাহিদা থাকে বলতে পারি। এখানে আপনার প্রকাশটা কেমন থাকে? গত 2 বা আমার বই অনেক, আমার যেহেতু ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলে প্রচুর চাহিদা আসে মানুষের সাথে। আমি তাদের কলকাতায় বই চাই, তাদের বই মেলা পাবে, কিন্তু দেখা গেল যে পাওয়া গেল। এইটার শুরু হাত বই করতে। হ্যাঁ আলম ভাই, মানে এগুলো আসলে না একটা সামগ্রিক চ্যালেঞ্জ। সামগ্রিক চ্যালেঞ্জটা হচ্ছে কি, যে প্রথমত হচ্ছে যে আপনি ঢাকার বাইরে বা অনলাইনের বাইরে আসলে বই কিভাবে পাওয়া যাবে। ঐতিহ্য যেটা করেছে, এবং 4 বছর হয়, ঐতিহ্য 5 বছর, নির্বাচিত নামের একটি অনলাইন চেইন বুকশপ যাত্রা শুরু করেছিল জাস্ট কোভিডের আগ মুহূর্তে। জানুয়ারি মাসে নির্বাচিত 5টা শাখা উদ্বোধন হয়, এরপর মার্চ মাসে আমাদের বন্ধ দিয়ে দিতে হয় কোভিডের জন্য। তখন আপনি আমাকে বলছিলেন কি এই হেক্সিসল ইউজ করেন, এসব নিয়ে আপনি আমাদের অনেক নসিহা দিছিলেন, আমার মনে আছে যে খামাখা। এখন আমি বিশ্বাস করি যে আলমগীরের কথাই ঠিক ছিল, ওগুলো না ব্যবহার করলে ভালোই তো, ভ্যাকসিন ট্যাকসিন না নিলেই মনে হয় ভালো হইতো। তো ধন্যবাদ আপনাকে, মানে আপনার এই যে এগিয়ে থাকাটা আমার অনেক ভালো লাগে। এবং আমি এখনো এই ফ্যাটি লিভারের সমস্যা, আলমগীর ভাই কি করবো, আরে আপনি ইয়ে খান, কি বলে রোজেলাটি খান, তারপর আপনি বিটরুটের জুস খান, এই গুঁড়োটা খান না, গুঁড়োটা খান না, নিজে জুস করে খান, এটাও বলে আমাকে। আমি পুরোপুরি শুনি না, মানে পুরোপুরি শুনলে আবার অনেক ছেড়ে দিতে হয়। আলমগীর ভাইয়ের একটা সমস্যা। তো আমরা আবার উনি পারে, উনি অনেক খাবার স্যাক্রিফাইস করে, এবং নিজে সকালবেলা উনি যেভাবে বলে ওইভাবে শুনতে ভালো লাগে, যে এই সালাদ খাইলাম দুপুরে, এই এটা করলাম, আর আমি মনে করি ভাত তো শেষ আমার। তো আচ্ছা আলমগীর ভাই, যেটা হচ্ছে যে আমরা তো শুরু করলাম নির্বাচিত, এবং নির্বাচিততে যেটা হলো যে মোটামুটি বাংলাদেশের সব প্রকাশনার বই রাখা শুরু করলাম, 8টা শাখা হলো বাংলাদেশের জন্য। আসলে না, মানে এইটা আমরা যেরকম আফসোস করি না যে জেলায় জেলায় বইয়ের দোকান নাই হয়ে যাওয়া, বা জেলায় জেলায় বই না থাকাটা যে একটা বড় কারণ, এটা একটা ছোট্ট ঘটনা দিয়ে বলি। 2005 সালে হুমায়ুন আহমেদ একজনের মাধ্যমে আমাকে জানালো যে উনি আমাকে দেখতে চায়। তা আমি একটু অবাক হলাম যে উনি দেখতে চায়। তার আগে আমার সঙ্গে ওনার কখনো ইন্টারেকশন হয়নি। তা উনি ওই ভদ্রলোকে আমাকে নিয়ে গেল ওনার বাসায়। ওইখানে নানান ধরনের কথা ছিল অনেক। এর মধ্যে ওনার একটা কথা ছিল, উনি আমাকে জিজ্ঞেস করেছিল তোমার বই বিক্রি হয়? আমি বললাম হ্যাঁ হয় মোটামুটি। আচ্ছা না, তোমার বই বেশি বিক্রি হয় না, তোমার বই আরও বিক্রি হইতো যদি আমার মতন হইতো। আমি বললাম কেমন? বলে যে তুমি দেখো বাংলাদেশের সব বইয়ের দোকানে আমার বই আছে,
ডিসপ্লে একটা ফ্যাক্টর, অর্থাৎ বইটা ডিসপ্লে হচ্ছে। তো তোমার বই যদি ডিসপ্লে না হয় তোমার বই বিক্রি হবে না। এবং আমি এখনো অনুধাবন করি যে বই ডিসপ্লে না হলে কিন্তু বই বিক্রি হয় না। এবং আমরা যে এই যে এখানে যে কার্নিভালটা দেখছেন, এটা না করলেও তো পারতাম, আমরা তো অনলাইনে করতে পারতাম, কিন্তু আমরা কিন্তু করি না। আমরা এখানে এনেছি যে পাঠক এসে যাতে, এবং এইটা কিন্তু আলাদা। আমি নিজেও কিন্তু অনলাইনে বই কিনি না, মানে আমি এখনো বই যে কিনি আমি মেলা থেকে দেখি, দেখার পর হয়তো আমার লোকজনকে বলে আমাকে এই বইগুলো বাংলা বাজার থেকে জোগাড় করে দেন, একটু কম টাকা খরচ হবে, একটু বেশি কমিশন পাবো। এই কারণে এইটা আসলে এই চ্যালেঞ্জটা মোকাবেলা করার জন্য একটা সামাজিক আন্দোলন খুব জরুরি, অর্থাৎ একটা রিডিং সোসাইটি গড়ে উঠে নেয় আমাদের। অর্থাৎ দেখেন, মানে আমি আপনার আকুপ্রেশার বইটাও পড়া হয়েছে আপনার, তারপর আপনি যে একটা বইয়ের অনুবাদ করেছিলেন সেটাও কি বলে নামটা কি, মাফিয়া, কি মাফিয়া, হ্যাঁ চিকিৎসা মাফিয়া। হ্যাঁ, তো এই যে ধরেন আমি পড়ছি, এই পড়ে চিকিৎসা সম্পর্কে ধারণা বা পড়ে এই ক্যামেরাটা চালানো, পড়ে উপস্থাপনায় যুক্ত হওয়া বা পড়ে কৃষিকাজ করা, এইটা আমরা গড়ে উঠতে পারিনি। এটা আমার বাংলাদেশের জন্য দুর্ভাগ্য, এবং এর জন্য আজকে বাংলাদেশের ক্রিয়েটিভ বইয়ের মার্কেটের এই অবস্থা। এর কারণে যেটা হচ্ছে জেলাভিত্তিক যে আপনি যে কষ্টটা বলেন, ওই কষ্টটা আমারও আছে। যে আমরা 2005 সালেও পহেলা বৈশাখে আমরা একটু বেশি ছাড় দিতাম। এমন হতো আলমগীর ভাই যে 13 লাখ 14 লাখ টাকার বই একদিনে বিক্রি হয়ে যেত। আর সেই পহেলা বৈশাখ নাই হতে হতে এখন আমরা পহেলা বৈশাখের দোকান বন্ধ করে রাখি। মানে এটা অর্থাৎ ঢাকার বাইরে থেকে যেই বুক স্টোরগুলো ছিল তারা এসে যে বই নিত, সেই নেয়ার প্রক্রিয়াটাও বন্ধ হয়েছে এবং আমাদের এই দুরূহ অবস্থা হয়েছে। আরেকটা যে কলকাতার কথা বললেন না, যে যেটা যে আর আচ্ছা ওইটার আগের প্রসঙ্গে আসি। ধরেন বাতিঘর, বা আমি যদি চিন্তা করি যে এই বড় বড় বুক স্টোরগুলো আছে, সেখানে ওরা ওদের পছন্দের বইটা সিলেক্ট করে দিচ্ছে, আমি দিচ্ছি, অর্থাৎ আমি তাদেরকে সিলেক্ট করে বই দিতে পারছি। এটা আমাদের জন্য আরেকটা সমস্যা তৈরি করে। কলকাতার ক্ষেত্রে যেটা হয়েছে যে কলকাতা বইমেলায় আমরা যে বইটা নিয়ে যাই সেই বইটা আর আমরা ফেরত আনতে পারি না। এর জন্য যেটা হয় যে ধরেন আপনার বইয়ের হয়তো চাহিদা আছে এবং ভালোই চাহিদা আছে, আমি যেটা বুঝি, তো নেওয়ার সময় তো যেটা হয় যে সব লেখকই তো চায় তার বইটা যাক। তো তখন যেটা হয় যেই পরিমাণ আমরা খরচ করে বই নিয়ে যাই, সেখানে আসলে আপনার বই গিয়েছে হয়তো 3 কপি 5 কপি, এখন 5 কপি তো বিক্রি হয়ে গেছে। আপনাকে তখন ফোন করছে, ভাই আপনার বইটা তো নাই, আর আপনি আমারও ফোন করবেন, নাই ভাই কলকাতার বইমেলায় তো আমার বইটা শেষ, দেন না। হ্যাঁ, এইটা আসলে একটা বড় বিষয় যে আমরা ধরেন 2005 সাল থেকে কলকাতা বইমেলায় গেছি, মাঝে কয়েক বছর যাইনি। আমরা এখনো কলকাতার বিভিন্ন প্রকাশনায় যেই পরিমাণ টাকা পাবো সেই বইগুলো রেখে আসতে হয় ওদের কাছে, সেই টাকাটা আর পাওয়া যায় না। তো ওখান থেকে যেটা হচ্ছে যে বইটা পাঠানোর সময় কম করে পাঠাতে হয়, এবং আলাদা করে পাঠালেও যে খুব একটা লাভ হয় এটা না। আবার ওরা যদি চাহিদা মতন নিতে চায় তারা নিতে পারে, কেউ কেউ এসে নিয়ে যায় কলকাতার থেকে বই দেওয়ার জন্য, তখন আসলে চলে যায়। ওই চাহিদাটা আসলে পাঠকরা ওখানে যে ক্রিয়েট করতে হবে, অর্থাৎ চাহিদাটা তৈরি করে দিতে হবে ওরা যাতে ইন্টারেস্ট ফিল করে নিয়ে যাওয়ার জন্য। এর বাইরে আসলে এই মুহূর্তে আর কোনো উদ্যোগ আমার মনে হয় না নেওয়ার সুযোগ আছে। ধন্যবাদ। ধন্যবাদ নাইম ভাই। আমরা আরেকটি প্রশ্ন দিকে চলে যাচ্ছি। প্রশ্ন করবেন লেখক ও পরিচালক হিমু আকরাম। থ্যাংক ইউ। আজ থেকে 20 বছর আগে আমি একটা পাণ্ডুলিপি পাঠিয়েছিলাম ঐতিহ্যতে 2005 সালে, সেটা প্রকাশিত হয় 2006 সালে। তো কিছুক্ষণ আগে একজন একটা প্রশ্ন করেছিল যে প্রান্তিক লেখক বা তাদের জন্য কি ছিল। তো আমি প্রান্তিকে ছিলাম, আমি নোয়াখালী থেকে পাণ্ডুলিপি পাঠিয়েছিলাম, এবং আমি কখনোই আশা করিনি যে একটা প্রকাশনী থেকে আমাকে চিঠি লেখা হতো। আমাকে চিঠি লেখা হলো, আমি আসলাম। তো গত 17 বছর ধরে আমি টেলিভিশন নাটকের সাথে আছি। আমার প্রত্যেকটা নাটকে এন্ড টাইটেলে কৃতজ্ঞতার শিকারে আরিফুর রহমান নাইমের নামটি যায়, যেটা উনি জানেন না। এবং আমার প্রথম বই বের হওয়ার পরে 2006 সালে প্রথম বই বের হয় ঐতিহ্য থেকে, 2008 সালে দ্বিতীয় বই বের হয় ঐতিহ্য থেকে। তো 2008 সাল থেকে আমি টেলিভিশন নাটক লিখি। একটু আগে ভাই বলেছিল যে লেখক শুধু লেখালেখি করেই কি জীবিকা নির্বাহ করা যায় কিনা, উনি থাকলে ভালো হতো, উত্তরটা পেত। তো আমি দেখলাম যে এটা আসলে একটু কঠিন হয়ে যায়। তারপর আমি বইয়ের অনুপ্রেরণা থেকে আমি টিভি নাটক লেখা শুরু করলাম।
এরপর একসময় টিভি নাটকে ডিরেকশন দেওয়া শুরু করলাম। এবং আমি প্রথম যখন আমেরিকান ভিসা পাই, ইউএস এম্বাসিতে কিন্তু আমি আমার বইয়ের প্রচ্ছদটা নিয়ে যাই ঐতিহ্যের। আমার ইউএস ভিসা পাওয়া, পরবর্তীতে গ্রিন কার্ড বা সিটিজেনশিপ, সবকিছুর পেছনেই একজন আরিফুর রহমান নাইমের আমার কাছে মনে হয় অনেক বড় একটা, আমার লাইফের সাথে উনি যুক্ত। আর আমি নোয়াখালীর একটা গ্রামে প্রতি মঙ্গলবার 17 কিলোমিটার সাইকেল চালিয়ে, ওই সময়ে মঙ্গলবারে বিশেষ সংখ্যা বের হইতো যায় দিনের, আমি সেটা কিনতে যেতাম। যে সংখ্যায় দেখতাম আমার লেখা ছাপা হয়েছে আমি খুব খুশি হয়ে আসতাম, আর যে সংখ্যায় আমার লেখা ছাপা হয়নি মাইজদি রেল স্টেশনে বসে খুব মন খারাপ হতো। তো এভাবে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে লিখে ঐতিহ্যের মতো একটা জায়গায় পাণ্ডুলিপি দিয়ে প্রথম বই, মানে আমি আসলে করে প্রশ্ন করার জন্য আসি না, আমি আমার স্মৃতি রোমন্থনের জন্য আসছি। এবং একসময় দুপুরে ক্ষুধা লাগলে নাইমের অফিস যেতাম, পল্টনের, একসাথে বসে ভাত খেতাম। এখন আমেরিকা থেকে আসলে মাঝে মধ্যে ফোন করি, পাই না, অফিসে নিচে গেলে মনে হতো ভাত খেয়ে আসি, পাই না, ফেসবুকে পাই না, কোথাও পাই না। আজ তোমাকে দেখার জন্য আসছি। থ্যাংক ইউ নাইম ভাই। না, একটু হিমুর সাথে আমার স্মৃতি অন্যরকম। ও হচ্ছে যে এই ডাল দিলে পরে বাটিটা ধরেও খেত, হ্যাঁ, এবং এই স্মৃতি আমার সবসময় থাকবে। আর ও যেটা বললো, মানে আমি তো ওই যে যেটা বললাম যে শুরু থেকে আসলে তরুণদের প্রতি আমার আকর্ষণ ছিল, তাদের বই করার পিছনে। এবং আমি বলতে পারি যে হিমু নিজেও অবাক হয়েছিল, তো বললোই। আমরা আসলে ওর লেখার দিকেই মনোযোগ দিয়েছি। ওই সময় কিন্তু আমার মেমোরি বলে যে আপনি মনে হয় কোনো একজনের সাথে, তারপরই মনে হয় কারোর সাথে আসলে সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করেন, এবং ওই বই প্রকাশের পর এরপর আর ওকে থামানো যায়নি। ওর এখন পর্যন্ত কত নাটক পরিচালনা করেছেন? 600-র মতন নাটকের পরিচালক উনি। এবং এটা আমরা একটা কংগ্রেচুলেট করি, মনে হয় তালি দিয়ে, এটা একটা অনেক বড় বিষয়। এবং আমি ওকে বলি যে অনেক দূর এগিয়ে যান, স্মৃতিগুলো তো থেকে থাকবে, ঐতিহ্যের সাথেই থাকবেন। ধন্যবাদ। ধন্যবাদ হিমু ভাইকেও ধন্যবাদ। ঐতিহ্যকে নিয়ে উনি যে চমৎকার অভিজ্ঞতা শেয়ার করলেন আমাদের সামনে, এই জন্য ঐতিহ্য হিমু ভাইয়ের প্রতি কৃতজ্ঞ। আমরা এখন একটি প্রশ্নে চলে যাব। প্রশ্ন করবেন জুলাই বিপ্লবের কবি নূর আখি। ধন্যবাদ। 25 বছরে পদার্পণ করেছে রজত জয়ন্তী, বলা যায় একদম টকবগে তরুণ। তো এই তরুণ ঐতিহ্য প্রকাশনে তার শৈশবে বা কৈশোরে অবশ্যই অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করে তরুণ বয়সে এসেছে। তা আমি জানতে চাইবো তার শৈশবে বা শৈশবের কোনো একটা, মানে ঐতিহ্য প্রকাশনীর শুরুর দিকের কোনো একটা ঘটনা, এটা আমাদের জন্য ইন্সপায়ারিং, তিনি অবশ্যই শেয়ার করবেন তার স্মৃতির পাতা থেকে। আর আরেকটা বিষয়, এখানে লেখক পাঠক সবাই এখানে আছেন, কবি, লেখক, পাঠক। তো আমি ভিন্ন আরেকটা বিষয় জানতে চাচ্ছিলাম, তো তিনি যেহেতু একজন পাবলিশার, তো তরুণ যারা আছে তারা যদি পাবলিশার হতে চায়, তারা যদি প্রকাশক হতে চায়, তো কি কি বিষয় মাথায় নিয়ে বা কোন চ্যালেঞ্জগুলো মাথায় নিয়ে তারা নামতে পারে, এই বিষয়ে যদি একটু বলতেন খুশি হতাম। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। একটি প্রাসঙ্গিক প্রশ্ন করেছে নাইমের কাছে, আমরা নাইমের কাছ থেকে উত্তর চাচ্ছি। না, ধন্যবাদ। মানে আমি স্মৃতি রোমন্থন করতে ইন্সপায়ারিং কি, মানে ইন্সপায়ারিংটা হচ্ছে যে আসলে যে আমি শুরুতে বলেছিলাম, আপনি ছিলেন কিনা জানি না, যে 2000 সালে যখন পাবলিকেশন শুরু করি আমি, ওই সময় যেটা হচ্ছিল যে মনে হতো যে বই করব, মানে মুড়ি মুরগির মতন বই বিক্রি হবে। তো ধাক্কা খেয়ে গেলাম কিন্তু মোটামুটি 2-3 বছরের মধ্যে, যে না, এখানে তো সারভাইভ করাটা ডিফিকাল্ট, মানে আমার স্পেশালাইজেশন যদি না হয় তাহলে আমি টিকতে পারবো না। তো তখন আমি প্রথম যেটা করেছিলাম যে তৃতীয় বছর বা দ্বিতীয় বছর থেকে আমি অনুবাদে মনোযোগ দিলাম। মানে আমি মার্ক করলাম যে কোথায় কোথায় গ্যাপ আছে, যে ওইখানে আমি অনুবাদ বই, প্রচুর অনুবাদ বই করা শুরু করি। এরপর আমি চলে যাই হচ্ছে যে ক্লাসিকে, এবং আমি 2004 সালের শেষে বা 5 সালের শুরুতে আমরা ডেলিভারি দেই রবীন্দ্র রচনা বলে 18 খণ্ড, যেটা বলেছিলাম একটু আগে, যে 1643 জন বুকিং দেয়। তখন কিন্তু ওই অর্থে মোবাইলের যুগ শুরু হয়নি, সিটি সেলের মোবাইল এসেছে, আর গ্রামীণ ফোনও মনে হয় এসেছে। কিন্তু আমার এখনো মনে আছে যে সকালবেলা আমাদের ল্যান্ড টেলিফোনে একজন ফোন করে, রামপুরা থেকে ফোন করে বলে যে ভাই 1 নম্বর ফর্মটা আমার জন্য রাখেন, আমি এই রচনাবলীর প্রথম বুকিং দাতা হইতে চাই, আমি রওনা দিতেছি।
এইটা খুব ইন্সপায়ারিং ছিল আমাদের জন্য, এবং আমরা প্রথম দিন 96 জনের বুকিং পাই, মানে বাংলা বাজারে বসে, কিন্তু আমরা এমন না যে নতুন ঢাকায় এসে। এটা ওইটা আমার কাছে মনে হয় যে আমাকে খুব বেশি সাহস জুগিয়েছিল, এবং আজকে যেই ঐতিহ্য দেখছেন ওই দিনগুলোই মনে হয় আমাকে অনুপ্রেরণা দিয়েছে। আর যেটা আপনি প্রশ্ন করেছেন তরুণ প্রকাশকরা, এই জায়গাটায় যেটা এর আগেও কথা হয়েছে, এখানেই বলেছি, আমার এখন মনে হয় যে বারোয়ারি বই বের করে আর নতুন কোনো প্রকাশনা খুব দাঁড়ানোটা কষ্টকর হবে স্পেশালাইজেশন না থাকলে। এবং আপনি দেখবেন যে এখানে বেশ কিছু অন্য প্রকাশনাও যুক্ত হয়েছে। এটা আদতে অন্য এই কারণে যে এগুলোর মালিকানা অন্য, কিন্তু এটা ধরে নেন যে ঐতিহ্যের ছায়ার মধ্যেই চলছে। আপনি দেখবেন যে গ্রিপার মার্ক ইংরেজি প্রকাশনা করছি আমরা, এবং বাংলাদেশি সাহিত্যিকদেরকে আমরা চাই যে একদিন আমরা গ্রিপার মার্কের মাধ্যমে বিশ্বে পরিচয় ঘটিয়ে দিব। আমাদের এখানে দেখবেন যে ইলহাম আছে, ইলহাম একটা ইসলামিক পাবলিকেশন। যেহেতু আমি ঐতিহ্য থেকে অনেক বই করি, তো দেখা যায় যে, এবং অনেক লেখকও অভিযোগ করে যে, ধরেন আমি 200 বই প্রকাশ করেছি গত বছর, 211টা, আমার মেমোরি যদি ভুল না করে, 211টা বই আমি ফেব্রুয়ারি মাসে প্রতিদিন কয়বার দিতে পারবো তার বইটার পোস্ট, এটা আমাদের জন্য খুব ডিফিকাল্ট হয়। তো এই কারণে আসলে আমরা কি করেছি, স্পেশালাইজেশন অনুযায়ী আস্তে আস্তে প্রকাশনাটাকে ভাগ করছি। তো তরুণ যারাই আসবে, আমার কাছে মনে হয় অনেক গ্যাপ আছে, অনেক কিছু করার আছে। নারী নিয়ে, আপনি নারী, এর জন্য আমি বলছি যে আপনি যদি প্রকাশনা আসতে চান, শুধুমাত্র নারী নিয়ে কাজ করার মতন প্রকাশনা বাংলাদেশে নাই। শুধুমাত্র উপন্যাস নিয়ে কাজ করার মতন কোনো প্রকাশনা নেই, বা অনুবাদ নিয়ে শুধু অনুবাদ বই করবে নাই। অর্থাৎ স্পেশালাইজ পাবলিকেশনগুলো এখন আসলে আমার মনে হয় তরুণরা যদি এরকম উদ্যোগ নেয়, সেই জায়গায় মনে হয় তার সাস্টেইন করাটা অনেক সহজ হয়ে যাবে। ধন্যবাদ। ধন্যবাদ। আমাদের শিক্ষার্থী একজন আছেন সাদরাত, উনি একটি প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম স্যার, আমার প্রশ্নটা ছিল যে কেন ঐতিহ্যের নামই ঐতিহ্য রাখে, আর এটার পিছনে কারণ, ঐতিহ্যের নাম তো অন্য কিছু হইতে পারে। দারুণ, মানে এটা মানে আমার মনে হয় আজকের আমার জন্য সেরা প্রশ্ন। আচ্ছা, আমি এখন পর্যন্ত কোনো কারণ ছাড়া কিছু করেছি এমন ঘটনা খুব কম। মানে ধরেন এই জায়গায় যে আয়োজনটা, এটাও আমার একটা উদ্দেশ্য আছে, মানে বিক্রি কেমন হবে না হবে এটা নিয়ে আমি কিন্তু আগেই ধারণা রাখি, কিন্তু আমি এটা আমার যারা টিমমেট তাদেরকে কখনো বলি না, তাদেরকে আমি সবসময় আশাবাদী করে তুলি ইচ্ছে করে, তাহলে তারা ডিমোরালাইজ হয়ে যাবে। তো ঐতিহ্যের ক্ষেত্রে যেটা প্রশ্ন করেছে, ঐতিহ্যের নামটা কেন রাখলাম, 1998-1999 সালে যখন সিদ্ধান্ত নিলাম যে প্রকাশক হব, তখন আমি চিন্তা করেছি যে এমন একটা শব্দ দরকার যেটা মানুষ ব্যবহার করে কিন্তু ওর মনে হবে যে এটা অনেক অনেক পুরনো, অনেক কিছু, মানে ও রিলেট করতে পারে। ওইটা খুঁজছিলাম আমি। তখন আমি বের করলাম যে না, ঐতিহ্য যেটা হবে, যে যদি আল্লাহ আমাকে হায়াত দেয়, তাহলে একটা সময় যে মানুষের মনে হবে যেমন আরো পুরনো মনে হয় প্রকাশনা। এর একটা বড় উদাহরণ দিই। আমার 4র্থ বছর একজন সাংবাদিক গেল, সাংবাদিক যে আমাকে প্রশ্ন করছে, আচ্ছা নাইম ভাই, আপনার এই প্রকাশনাকে আপনার বাবার দেয়া? আমি বললাম যে না, এটা আমার। বলে না, এটা তো অনেক দিন পুরনো। আমি বলছি না, এটা 4 বছর হয়েছে। তো তখন আমি বুঝেছি যে না, আমার এই নাম চয়েস করাটা বা নামটা সিদ্ধান্তটা আমার ভালো ছিল। ইভেন আমি দেখেন, খেয়াল করে দেখবেন যে এই যে আমি বললাম যে আমি কোনো কারণ ছাড়া কিছু খুব কম করেছি, ওই সময় বাংলাদেশের যত প্রকাশনা আছে সবার দেখবেন কি লোগো, অর্থাৎ বইয়ের স্পাইন কিন্তু দেখা যায় বুকশেলফে রাখলে। হ্যাঁ, তো স্পাইনের মধ্যে দেখবেন কি ইউপিএলটা তবুও কিছু বোঝা যায়, কাকলির দেখবেন একটা পাখি, আগামীর দেখবেন একটা কলম, মওলা ব্রাদার্সেরও দেখবেন আরেকটা। অর্থাৎ আপনি স্পাইন দেখে বুঝতেছেন। আপনি যদি না জানেন যে এই লোগোটা কোন প্রকাশনার, তাহলে আপনি বলতে পারবেন না স্পাইন দেখে যেটা কোন প্রকাশনীর বই। তা আমার ওই উদ্দেশ্যে আমি এই ঐতিহ্য লেখা দিয়ে কিন্তু আমার লোগো বলি আমি ঐতিহ্য লেখা। ঐতিহ্য আপনি দেখবেন যে স্পাইনের মধ্যেই ঐতিহ্য আসছে। হ্যাঁ, এইটাও কিন্তু আমি চিন্তা করেই করা, যে আমি আমাদের প্রকাশনাটা যাতে বুকশেলফে রাখলে পরে আমাদের নাম দেখা যাবে, অন্যদের নামটা দেখা যাবে না। তো এই তো এইভাবে করেই হয়ে গেছে আর কি। আর যে আজকে 25 বছর পার করছি বলে আসলে প্রশ্নটা করা গেল, তা নাহলে আপনি প্রশ্নটা করতে পারতেন না যদি আমি অন্যান্য অনেক প্রকাশনা আমার সঙ্গে এসেছে, হয়তো তারা পারেনি। আর এন্ড অফ দ্য ডে আসলে উপর থেকে আসলে অনেক কিছু হয়ে আসে, ওই জায়গাটায় মনে হয় উনি আমাকে অনেক সহযোগিতা করে। ধন্যবাদ।
চমৎকার উত্তর। যারা প্রকাশনাতে আসতে যাচ্ছেন তাদের জন্য এটি হতে পারে একটি গোপন মেসেজ। একজন প্রকাশক যে হুরায়রা, পয়েন্ট নিয়েও হুরায়রা। পারেন এবং ভাবতে পারেন, এটি উনি আসলে দেখিয়ে দিয়েছেন ছাড়া আছে। তার প্র্যাকটিক্যাল জায়গা থেকে। এটা? আমরা আরেকজন সব চিনিওয়ালা? শিক্ষার্থীর প্রশ্ন, পরে আনো, দিয়ে দাও, পরে আনো, পরে খাও। নিচ্ছি। উনি ফরহাদ রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী। মাননীয় প্রকাশক, 25 বছরের ঐতিহ্যকে নিয়ে প্রশ্ন করা খুবই কঠিন, কারণ আমার বয়সও 25 না। আপনাকে ধন্যবাদ, অভিনন্দন, শুভকামনা। প্রশ্ন হচ্ছে, তরুণদের নিয়ে অনেক বই করেছেন, প্রকাশ করেছেন 2 থেকে 3 এখানে আপনার যে ফটো কার্ড দিল, এখানে একজনও তরুণের ছবি নাই, বইয়ের ফিচার্ড নেই। তো তাহলে কি কোনো সেরা তরুণ বা লেখক তৈরি হয়নি ঐতিহ্য থেকে? নম্বর 1। নম্বর 2 হচ্ছে, আমি জানতে চাই যে হচ্ছে ঐতিহ্য থেকে যে বইগুলো প্রকাশ হয়েছে, একজন লেখক সর্বোচ্চ কত পরিমাণে সম্মানী নিতে পেরেছে, যদি সম্ভব হয়? হ্যাঁ, দারুণ। প্রথমত হচ্ছে ফটো কার্ড। ফটো কার্ড গুলো আসলে মৃত ব্যক্তিদের, তরুণরা কেউ মারা যায়নি। তো আপনি এটা মনে হয় খেয়াল করেননি। মানে এই জায়গাটায়, মানে বললাম তো যে কোনো না কোনো কারণ থাকে। আপনি আমাকে যা প্রশ্ন করবেন আমি আশা করি যে উত্তর পেয়ে যাবেন। আর যেটা বললেন, আমি একসঙ্গে রয়্যালটি দিয়েছি 9 লক্ষ টাকার উপর একজনকে। হ্যাঁ, এইখানে ওই বইয়ের নাম কয়েকবার আসছে, আপনারা খুঁজে নিন যে ওই বইটা আসলে এতটাই বৈরী সময়ের বের করা বই তো, এবং ওইটা নিয়ে নানানজন নানান ইতিহাসের অনেক বাক বদল করা বই। ওই কারণে ওই বইটার সম্মানীটা একসঙ্গেই অনেকগুলো টাকা চলে এসেছিল, ওভাবে করে দেওয়া হয়েছিল। ধন্যবাদ। ধন্যবাদ। আমরা আবার একটি প্রশ্ন থেকে চলে যাচ্ছি। প্রশ্ন করবে একজন সাধারণ পাঠক এবং উনি সংগঠক শেখ ইমাম হোসেন। আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশ সিডস নামে একটা সংগঠনে আসতে সরকার বিগত 2 বছর যাবৎ। আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে পাঠক তৈরি করা এবং 64 জেলায় তা ছড়িয়ে দেওয়া। এখন দেখলাম যে এখানে আমাদের কিছু সংকীর্ণতা আছে। আমরা বই কালেকশন কি কি ওয়েতে আমরা করতে পারি, প্রকাশনী থেকে গিফট পেতে পারি। আমাদের একটা প্রকাশনী 2 লক্ষ টাকার বই দেবে, একটা চুক্তি হয়েছে, অথবা আরো কিছু 2-1টা। এখন আমার জানা নেই, তবে আমার দায়িত্বটা পড়ছে যে বিভিন্ন যারা আসে এরা প্রচুর পরিমাণ বই পাচ্ছে না। তো আমাদের সংগঠনে প্রচুর পরিমাণ বই দরকার। তো এখন আর হচ্ছে আমরা পার্টনারশিপে কিভাবে 64 জেলায় এই বই ছড়িয়ে দিতে পারি, আমার এই 2টা প্রশ্ন মূল। ধন্যবাদ। প্রথমত হচ্ছে যে ধন্যবাদ, আপনি যেই বিষয়টা নিয়ে কাজ করছেন, এই বিষয়ে আসলে কাজ করার আগ্রহী মানুষের পরিমাণ কমে গিয়েছে। এবং আপনারা জানেন যে গত 2 দিন আগে আমরা এখানেই একটা আয়োজন করেছিলাম, ঐতিহ্য বুক ইনফ্লুয়েন্সার অ্যাওয়ার্ড, গেট টুগেদার। তার আগের বছর আমরা বুক ইনফ্লুয়েন্সারদেরকে পুরস্কৃত করেছিলাম। আমরা চাই যে আপনারা এগিয়ে আসেন। আর যেটা বললেন 64 জেলায় আমরা, আপনি কি বই পাননি এই বিষয়টা আসলে আমি বুঝতে পারিনি, যে অনেক বই পাচ্ছেন না বা কিছু, এইটা এখনো বোধগম্য হয় না আমার, যে এই বিষয়টা কি বলতে চেয়েছেন। আর যেটা 64 জেলায় কাজ করার বিষয়ে আপনি যে কোনো প্রস্তাব ঐতিহ্যে দিতে পারেন। মানে ঐতিহ্য আপনি দেখবেন যে সামনেই দেখবেন যে একটা বাংলা অলিম্পিয়াড হবে, সেটার একটা বড় অংশীদার ঐতিহ্য হবে। আর আরো কাজ করতে চাই, আপনারা প্রস্তাব দিতে পারেন, আমরা চেষ্টা করব সাথে থাকতে। ঐতিহ্য যেমন শিশুদের জন্য বই প্রকাশ করেছে, ঐতিহ্যের সহযোগী প্রতিষ্ঠান কাকাতুয়া নিয়মিতভাবে শিশুদের জন্য মানে বই প্রকাশ করে যাচ্ছে। তো আমরা শিশুদের নিয়ে বা শিশুদের বই প্রকাশ নিয়ে একটু মানে প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। এই নিয়ে প্রশ্ন করবেন আমাদের এই সময়ের তরুণ সফল শিশু সাহিত্যিক আশিক মোস্তফা। ধন্যবাদ। আসলে এতক্ষণ সব কথা আমি শুনলাম, নতুন করে প্রশ্ন করার মতো ওরকম কিছু না। আমারও প্রথম বই ঐতিহ্য প্রকাশ করেছে 2009 সালে। তো এটা আমার জন্য একটা গর্বের বিষয়। আমি
ঐতিহ্যের ছোটদের যে প্রকাশনা কাকাতুয়ার বইয়ের একটু ভিন্নতা আছে। সেই জায়গা থেকে আমি একটু বলতে চাই, যেটা বা নাইলের কাছে জানতে চাওয়া, ছোটদের কাছে যথাযথভাবে ঐতিহ্যের বই পাঠকের কাছে পৌঁছানোর জন্য যে ধরনের উদ্যোগ, কাকাতুয়ার বইগুলো ছোটদের কাছে পৌঁছানোর জন্য সর্বোপরি আসলে বইটা একটা প্রোডাক্ট, এই ছোটদের কাছে বা অভিভাবকদের কাছে বইটা পৌঁছানোর জন্য এই ধরনের কোনো উদ্যোগ নেওয়ার ইচ্ছে আছে কিনা। আর আরেকটা হচ্ছে, আমাদের পার্শ্ববর্তী দেশের কথা আসছে বারবার, ঢাকা এখন বাংলা সাহিত্যের রাজধানী। তো কলকাতাতে আমি গিয়েছি কয়েকবার, কলকাতা বুক ফেয়ারে গিয়েছি। ওদের ছোটদের বইয়ের মান মানে আমাদের ছোটদেরকে দিলে ওরা ছুঁড়ে ফেলে দিবে, আমি যেটা দেখেছি। ওই জায়গা থেকে কলকাতা কেন্দ্রিক আমাদের যে কাকাতুয়ার বইগুলো, সেগুলো কলকাতাতে নিয়ে যাওয়ার কোনো উদ্যোগ আছে কিনা ভবিষ্যতে। আর আরেকটা বিষয়, সেটা হচ্ছে ধরেন কলকাতায় এখন আমাদের এখান থেকে কি পরিমাণ বই যায় বা আমরা কি পরিমাণ বই নিয়ে আসি, সেটারও যদি কোনো হিসাব থাকে, তারা আমাদের জন্য একটু জানার একটা আগ্রহ আর কি। ধন্যবাদ আশিক। আপনার প্রথম বই 2022 সালে, না আরো আগে 9 সালে। হ্যাঁ, 9 সালে আমার মানে 2500-এর বেশি বই প্রকাশ করাতে যেটা হয়েছে যে অনেক কিছুই বিস্তৃত হয়ে যেতে হচ্ছে। একটা হচ্ছে মানে ঐতিহ্য যেভাবে কাজ করে না, মানে সেটা তো ধরেন 25 বছর ধরে একটা ফ্রেমওয়ার্ক যে বা একটা সিলেবাসের মধ্যে দিয়ে যাচ্ছে। কাকাতুয়া, ইলহাম এগুলো আমাদের নতুন ভেঞ্চার, এবং আমি মনে করি যে এগুলোর সাথে যারা যুক্ত আছে তারাও ধীরে ধীরে ঐতিহ্যের যেই সিলেবাস বা ঐতিহ্য যেভাবে চলেছে সেভাবে চলার চেষ্টা যদি করে, আমার মনে হয় না পিছিয়ে পড়বে। 1, 2 কলকাতার কলকাতায় বই পৌঁছানো, আমি এর আগেও বলেছি যে আসলে এইটা দ্বিপাক্ষিক। কলকাতায়, এবং আমি আপনাকে বলি যে 2005, 6, 7-এর কলকাতা আন্তর্জাতিক বইমেলায় ঐতিহ্য অংশ নেওয়ার পর আমি যখন হিসাব করলাম যে না, মানে কলকাতার মানুষজন সম্ভবত আমাদেরকে পছন্দ করে না, অর্থাৎ আল মাহমুদ, শামসুর রহমানের বইও তেমন বিক্রি হচ্ছিল না। তারপর কিন্তু আমি একটু গ্যাপ দিই যে না, আর মানে আমি বই নিয়ে যাব, বই রেখে চলে আসব, ইনকাম হবে না, ওই কাজটা আমি করতে চাইনি কখনো। প্রয়োজনে ওটা ছেড়ে চলে গিয়েছি। পরে আবার যাওয়া শুরু করেছি, যে মনে হয়েছে যে আবার ট্রাই করি। গত কয়েক বছর ধরে কলকাতা যে বাংলাদেশ বইমেলা হতো সেটাই গিয়েছি। গত বছর থেকে সেটা আপাতত বন্ধ আছে। কলকাতা আন্তর্জাতিক বইমেলাও গিয়েছি আমরা। তো আসলে যেটা হয়েছে কি, যে আমরা এখান থেকে দেখলে মনে হয় যে আমাদের বইয়ের ওইখানে মনে হয় অনেক চাহিদা, কিন্তু আমার কাছে আবার খুব মনে হয়নি। মানে কলকাতায়ও কিন্তু হিন্দির আগ্রাসনে আসলে কলকাতার বইয়ের বিক্রি কমে গিয়েছে, এবং কলকাতার বইয়ের একটা বড় মার্কেট কিন্তু আসলে বাংলাদেশ। আপনি যেটা বললেন যে বাংলাদেশ থেকে কেমন বই কলকাতায় যায়, কলকাতার বই কেমন বাংলাদেশে আসে, আমার জানা মতে এটা ধরে নেন 12 ভাগের 1 ভাগ। অর্থাৎ আমরা যদি 12টা বই কলকাতায় পাঠাই, একটা বই কলকাতায়, তাহলে 12টা বই ধরেন কলকাতা থেকে আসে। এটা নিয়ে আমি একটু চেষ্টা করছিলাম যে এই পুরো স্ট্যাটিস্টিক্সটা বের করার, সেটা আমি পারিনি। এটা নিয়ে টোটাল পলিসি লেভেল একটু কথা বলার ইচ্ছা আছে, যেহেতু আমি বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির উপদেষ্টা, নতুনভাবে হয়েছে এই জায়গাটায়। তো আমি চেষ্টা করব যে কলকাতায় কিভাবে বাংলাদেশের বইটা অ্যাভেলেবেল করা যায় এবং সেটাকে আরো সহজ করা যায় সেই বিষয়ে। অর্থাৎ আপনি দেখবেন যে বাংলাদেশের গার্মেন্টস শিল্প এক্সপ্লোর করার জন্য পিছনে কিন্তু ইনসেন্টিভ একটা ফ্যাক্টর। অর্থাৎ আপনি $10 এক্সপোর্ট করলে গভর্নমেন্ট আপনাকে একটা ইনসেন্টিভ দিচ্ছে। তো বইয়ের ক্ষেত্রে কিন্তু এরকম কোনো কিছু নাই। বইয়ের ক্ষেত্রে আপনি ব্যাক টু ব্যাক এলসি যেটা হচ্ছে গার্মেন্টস শিল্পে, আমরা যদি কলকাতায় বই পাঠাই, তাহলে আমাদের যে ইম্পোর্টেড কাগজ আমরা ব্যবহার করি, তাহলে সেটার ট্যাক্সটা মওকুফ হবে কিনা। এরকম পলিসি লেভেলে আসলে অনেক কাজ করার আছে, এবং আমি মনে করি আল্লাহ যদি সুযোগ দেয় আমি সামনে এই বিষয়টি নিয়ে কাজ করব, এবং আমি মনে করি যে আগামী 2-3 বছরের মধ্যে মানুষ এটা দেখতে পাবে যে পলিসি লেভেলে অনেক কিছু চেঞ্জ হচ্ছে। ধন্যবাদ আপনাকে। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে জনাব আরিফুর রহমান নাইক বাংলাদেশের বই জগতের সবচেয়ে যে বড় সংগঠন বাংলাদেশ পুস্তক প্রকাশক বিক্রেতা সংগঠনের একজন সম্মানিত মাননীয় উপদেষ্টা। উনি যে স্বপ্ন দেখালেন বা আশ্বাস দিলেন, মানে আমরা চাবো যে উনি এই নিয়ে আসলে কাজ করবেন।
আমরা এখন একটি প্রশ্ন থেকে চলে যাচ্ছি। প্রশ্ন করবেন সবার জন্য পাঠাগারের প্রতিষ্ঠাতা শাহাদাত হোসেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শাহাদাত হোসেন, সবার জন্য পড়া উন্মুক্ত পাঠাগার প্রতিষ্ঠাতা। আমি ঐতিহ্য প্রকাশনীর কর্ণধারকে প্রশ্ন করতে চাই যে ঐতিহ্য প্রকাশনীর যে বিক্রয় কেন্দ্রগুলা, এই বিক্রয় কেন্দ্রটা আমাদের পাবনা জেলায় করা যায় কিনা। আর দ্বিতীয়ত প্রশ্ন হচ্ছে, আপনার প্রকাশনা সংস্থার কাজের মাধ্যম বা মান আপনি কিভাবে নির্ণয় করেন, বা গুণগত মান আরো উন্নত করা যায় কিনা। প্রকাশনা সংস্থার হিসাবে আপনার কি কি পদক্ষেপ আছে এই ব্যাপারে একটু জানতে চাচ্ছিলাম। ধন্যবাদ। পাবনায় ঐতিহ্য বা নির্বাচিত বিক্রয় কেন্দ্র, আমরা কিন্তু মানে নির্বাচিত বরিশালে হচ্ছে যে সবচেয়ে বড় নির্বাচিত যে বই বিপণন প্রতিষ্ঠান, এরপরেই আছে হচ্ছে খুলনা, রাজশাহী, এবং এই তিনটা জেলার বাইরের নির্বাচিতগুলো কিন্তু একদম ধুকছে বলা যায়। এখন এটা বলতে খুব খারাপ শোনায় যে তাহলে আমরা চালাচ্ছি কেন। আমরা বইয়ের প্রতি ভালোবাসা থেকে এবং বইকে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে আসলে আমরা নির্বাচিততে ঐতিহ্য থেকে ভর্তুকি দিই, মানে আমাদের লস হয়, তারপরে আমরা এটা চালিয়ে যাচ্ছি এবং আমরা এটা চালিয়ে যেতে চাই, আরো কিছু বছর দেখতে চাই। পাবনাটা আসলে আমার কাছে মনে হয়, আমি জানি না শেষ পর্যন্ত আপনি তো বুঝেনই যে একটা ব্যবসা তো লাভজনক না হলে আসলে সেটা করাটা ঠিক হবে কিনা। আর বইয়ের গুণগত মানের কথা যেটা বলেছেন, যে মানে আমি কিন্তু সমালোচনা নিতে পারি, আমি কখনো রাগ করি না। মানে আমার বইয়ের অনেক সমস্যা আছে, ঐতিহ্যের বইয়ের, আমাকে কেউ বললে আমি ওইটা নিয়ে আমার টিমের সাথে কথা বলি এবং আমি চেষ্টা করি সেই জায়গাগুলোকে ওভারকাম করতে। এবং আপনি দেখবেন যে আমি বলি 2016 সাল পর্যন্ত ঐতিহ্যের সঙ্গে যুক্ত ছিল মনে হয় সব মিলিয়ে 8 জন বা 9 জন, আর এখন সেটা প্রায় 33-35 জনের একটা টিম। এর কারণ হচ্ছে কিন্তু বইয়ের মান উন্নয়নই, অর্থাৎ আমাদের এডিটিং প্রুফ রিডিং সেকশনটাকে আমরা যেহেতু ওই জায়গাটা নিয়ে প্রশ্ন এসেছিল, ওই জায়গায় উন্নত করার জন্য আমরা কিছু মানুষকে এটার সাথে ইনভলভ করেছি এবং প্রতিটা জায়গায় আমরা চেষ্টা করছি যে ধীরে ধীরে না, মানে যে জায়গা থেকেই সমালোচনাটা আসে আমরা সেই জায়গাটা ধরে কাজ করার চেষ্টা করি। সেটা দেখা যাবে সামনে, মানে আমরা ভিজিবল হবে সবসময় যে ঐতিহ্য চেষ্টা করে যায়, এবং আপনিও দেখবেন যে ওই জায়গাগুলো নিয়ে আমরা কাজ করছি। ধন্যবাদ আপনাকে। বই বিপণন নিয়ে নাহিম ভাইয়ের আসলে অনেক সুদূরপ্রসারী স্বপ্ন রয়েছে। উনি সমিতির মাধ্যমে ছাড়াও এককভাবেও উনি চেষ্টা করে যাচ্ছেন বাংলাদেশে বই বিপণনটাকে কতটা বেশি কার্যকর করা যায়, সেই উদ্দেশ্যে উনি কিন্তু উদ্যোক্তা হিসেবে নির্বাচিত নামের যে আমাদের বই বিপণন প্রতিষ্ঠান উনি চালু করেছে। উনি ঢাকা ছাড়াও ঢাকার বাইরেও বেশ কয়েকটি জেলা শহরে কিন্তু নির্বাচিত অলরেডি প্রতিষ্ঠিত হয়েছে। ওনার স্বপ্ন রয়েছে বাংলাদেশের 64 জেলায় কমপক্ষে একটি করে নির্বাচিত প্রতিষ্ঠান থাকবে, যেখান থেকে পাঠকরা তাদের নিজ জেলা শহরে গিয়ে তার পছন্দের বইটি কিনতে পারেন।